আমাকে মাফ করে দাও কাকা। আমি আর কখনো তোমার দোকানে আসবো না। আমার আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছে করে ভাঙিনি। ইচ্ছে করে করিসনি বললেই কি আমার পোশাক ঠিক হয়ে যাবে? ছোট লোকের বাচ্চা, দেখে শুনে চলতে পারিস না? তোমার মায়ের কঠিন রোগ হয়েছে, ক্যান্সার ধরা পড়েছে। অপারেশন না করলে তোমার মা বাঁচবে না। অপারেশন করতে অনেক টাকা লাগবে। টাকা জমা না দিলে অপারেশনও হবে না। 2018 সাল। নিজের কেবিনে আরাম চেয়ারে বসে আছে রুমানা। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি ও আক্রোশ। সে অযথা সময় নষ্ট করতে অপছন্দ করে, অথচ আজ তাকে অযথা ভিত্তিহীন কারণেই এখানে অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা, এই শব্দটাও রুমানার কাছে বেশ বিরক্তিকর। সব মিলিয়ে তার মেজাজ এখন খুবই চটচটে। রুমানা একজন জার্নালিস্ট। শখের বশেই পেশাটা সে বেছে নিয়েছে। তার মধ্যে রয়েছে সত্যকে জানার আকাশ পরিমাণ আগ্রহ, এবং সেটা সাধারণ জনগণের সামনে উন্মোচন করাই তার কাজ। রুমানার সামনাসামনি বসে আছেন ইমদাদ হক। তিনিও একজন সিনিয়র জার্নালিস্ট, তবে তারা যার অপেক্ষা আছে সে তাদের চেয়েও সিনিয়র। একই পেশার। রুমানা এবার নড়ে চড়ে ওঠে, টেবিলের ওপর পড়ে থাকা বইটা হাতে নিয়ে বলে, এসব কি ভিত্তিহীন কথা। আমার মনে হয় কেউ এটা বিশ্বাস করবে না। উনি এটা লিখলেন কোন মেন্টালিটিতে? তাও একজন সিনিয়র জার্নালিস্ট হয়ে এসব লিখছেন। ইমদাদ রুমানার কথার প্রসঙ্গে বলে, বইটি বের হয়েছে কিছুদিন আগেই, তবে সেটা বাজারজাত করার পূর্বেই সরকার ব্যান করে দিয়েছে। যতগুলো কপি ছাপানো হয়েছে সেগুলো ইতিমধ্যেই পুড়িয়ে ফেলা হয়েছে। আমি খুব কষ্টে এই বইটা পুলিশের থেকে সংগ্রহ করেছি। কেউ যদি এসব ভিত্তিহীন কথা বলে তাহলে সেটা ব্যান করা হবে, এটাই স্বাভাবিক। যদিও কিছু ঘটনা এখানে সত্য দেওয়া, তবে আমার মনে হয় উনি এগুলো দেখে নিজে থেকেই কাল্পনিকভাবেই গল্পটা সাজিয়েছে। রুমানা ব্যস্ত ভঙ্গিতে ঘড়ির সময় দেখে উঠে পড়ে। তিনি একজন সিনিয়র জার্নালিস্ট হতে পারে, তবে আমি তার লেখা এই বইটা বিশ্বাস করি না। আমি আর এক মুহূর্ত তার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতে পারবো না। আমি আসছি। কথাগুলো শেষ করে রুমানা বের হতে নেয়, তখনই ইমদাদ হক বললেন, তুমি বিশ্বাস না করলেও আমি আহাদ সাহেবকে চিনি। সে একটা কথা বলতে গেলে, একটা কলম ঘুরাতে গেলে 100বার ভাবেন। সে কিছুতেই এত কিছু কাল্পনিক লিখবে না। তাকে আমি খুব ভালো করেই জানি। আর তোমার মাথায় এটা কেন আসছে না? আজকালকার বাজারে শত শত কাল্পনিক বই বিক্রি হচ্ছে, কিন্তু সরকার তার বইটাই ব্যান কেন করেছে? আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো না কোনো রহস্য আছে। এর মধ্যে এমন কিছু সত্যতা আছে যা সাধারণ জনগণ জানলে দেশের ক্ষতি হবে কিংবা পরিস্থিতি পাল্টে যাবে। এটা আমার মাথাতেও এসেছিল, কিন্তু পরক্ষণেই তা বেরিয়ে গেছে। কারণ তিনি যে স্থানের নাম করেছে তা আমাদের দেশেই নেই। আর এই ঘটনাগুলো বড় বড় নেতাদের নিয়ে। তাদের সাধারণ খুনগুলোকে অধিক রহস্য করা হয়েছে। এই কাল্পনিক গল্পটা সবাই জানলে অধিকজনই অন্ধবিশ্বাস করবে। এজন্য সরকার হয়তো বইটা ব্যান করেছে। তাছাড়া আপনি বলুন, যদি সত্যিই হয়ে থাকতো তাহলে গল্পে উল্লেখিত শহরটা কোথায়? আমাদের দেশের ম্যাপে সেটা নেই কেন? এই প্রশ্নের উত্তরগুলো তো আহাদ সাহেবই দিতে পারবেন, এজন্যই তাকে আসার অনুরোধ করা হচ্ছে। কিন্তু তুমি এত অধৈর্য হচ্ছ কেন? ভুলে যেও না, এটা তোমার পেশা, যা তুমি শুধু নিজের মর্জি মতোই করতে পারো না। আমাদেরও পরামর্শ নিতে বাধ্য। রুমানা দমে যায়। সে ইমদাদ হকের সঙ্গে অনেক বছর যাবৎ কাজ করেছে। এই কাজের বয়সে আজ প্রথম হয়তো তিনি এভাবে কথা বলল। রুমানা নিজের চেয়ারে গিয়ে বসে। ঘণ্টাখানেকের পর আহাদ সাহেব কেবিনে আসেন। তার পরনে স্যুট প্যান্ট, গলায় টাই। বয়সটা 55 থেকে 60-এর কাছাকাছি। আহাদ সাহেব রুমানা ও ইমদাদ হকের সামনাসামনি বসে। প্রথমেই বলে, আমি খুবই দুঃখিত, রাস্তায় জ্যামে থাকা এত দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই। ইমদাদ মুচকি হাসে। আহাদ কিছুক্ষণ কথা বলার পর বলে, আমাকে এখানে জরুরিভাবে ডাকা হয়েছে কেন? আসলে স্যার, আপনার লেখা এল ডোরাডো বইটা আমরা পড়েছি। এই বই সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন আছে। তোরা এই বইটা কিভাবে পেলে? সরকার তো সেটা সাধারণ জনগণের হাতে পড়তে দেবে না বলেই প্রথম পুড়িয়ে ফেলেছে। আমরা সেটা খুব কষ্টে
একজন পুলিশ অফিসারের থেকে সংগ্রহ করেছি। আহাদ বইয়ের কথা শুনতেই কিছুটা থমকে যায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি চাইছিলাম সাধারণ জনগণ সত্যিটা জানুক, তারা নিলয়ের পাশে গিয়ে দাঁড়াক, কিন্তু সরকার এটা হতে দিল না। যদিও আমি বইতে সব কিছু উল্লেখ করিনি, আসল কালপ্রিটদের নাম নেয়নি, যারা মারা গেছে তাদেরই কেবল নাম নিয়েছি। আমি জানতাম এই বই সাধারণ মানুষের হাতে যাবে না, তবুও সরকারের নজর এড়িয়ে সবার হাতে হাতে পৌঁছে দিতে চেষ্টা চালিয়েছিলাম। আহাদ দীর্ঘশ্বাস ফেলে রুমানা কাট কাট গলায় বলে, আসলেই কি এটা সত্য? আমার তো মনে হয় পুরোটাই বানোয়াট গল্প ছাড়া কিছুই নয়। আহাদ রুমানার দিকে চোখ তুলে তাকায়, তার শান্ত স্বরে বলে, তোমার এমনটা মনে হওয়ার কারণ? কারণ তো অনেকগুলোই, কোনটা রেখে কোনটা বলবো? প্রথমত, আপনি প্রধান চরিত্রে যাকে রেখেছেন সে এতটা পাওয়ারফুল কিভাবে হতে পারে? আমরা জানি নিলয় চৌধুরী এই শহর এবং দেশের সবচেয়ে বড় মাফিয়া, কিন্তু সে 3 বছর আগেই উধাও হয়ে গেছে। এই 3 বছরেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সবাই এটাই জানে সে হয়তো কারো হাতে খুন হয়েছে, কারণ তার শত্রুর অভাব নেই। সে বড় মাফিয়া হলেও এত শক্তিশালী নয় যে একাই 800 মানুষকে মোকাবেলা করবে। এটা শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে নয়। আর সবচেয়ে বড় কারণটা হলো আপনি গল্পে ব্যবহার করেছেন রোদার দ্বীপ নামে একটা স্থান, যেটা আমাদের দেশেই নেই। দ্বীপটা আমাদের দেশেই রয়েছে, শুধু ম্যাপ থেকে সরিয়ে রাখা হয়েছে, কারণ ওই দ্বীপের রহস্যটা বহু বছর আগে থেকেই শুধু শেষ সময় এসে সে জানতে পেরেছে। আপনি মন করা বললেই আমরা বিশ্বাস করব না? এর কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আছে, কোথায় সে প্রমাণ? আনন্দপুর গ্রামে। কি অদ্ভুত কথা বলছেন! রোলার দ্বীপের সঙ্গে আনন্দপুরের কি সম্পর্ক? আনন্দপুরের বিশাল এক পুরনো জমিদার বাড়ি আছে, সেখানে আমি ওই দেশের পুরনো ম্যাপ লুকিয়ে রেখেছি, যা আমি আমার দাদুর থেকে পেয়েছিলাম। সেটা দেখলেই তোমাদের অবিশ্বাস ভাঙবে। রুমানা ও ইমদাদ দুজনেই আহাদের দিকে তাকায়। আহাদের কণ্ঠের জোর শুনে মনে হচ্ছে সে শতভাগ নিশ্চিত এই রোলার দ্বীপ আমাদের দেশেই রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? যদি থেকেই থাকে তাহলে কেউ কখনো উল্লেখ করলো না কেন? রুমানার মাথার মধ্যে একের পর এক প্রশ্ন গিলগিল করছে, যদিও তার মনে হচ্ছে এটা বানানো কাল্পনিক ঘটনা, তবুও সবটা জানার ইচ্ছা ও কৌতূহল তার বৃদ্ধি পাচ্ছে। রুমানা ফট করে আহাদকে বলে, এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে আপনিও সেই দ্বীপে গেছেন আর নিলয় চৌধুরীর কর্মকাণ্ড নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, আমি সেখানে গেছি, নিলয় চৌধুরীর সঙ্গেই থেকেছি, তবে আমিও সব কিছু জানতাম না। নিলয় চৌধুরী আমাকে সব কিছু জানিয়েছে। আমার ভাগ্য বলো আমি সেখান থেকে বুদ্ধি করে পালিয়ে আসতে পেরেছি, যদিও পালানোর পেছনে নিলয় চৌধুরীর সাহায্য ছিল গুরুত্বপূর্ণ। রুমানা চোখ বড় বড় করে আহাদের দিকে তাকায়, তার চোখ মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসছে। যদি সত্যি ইনি যেয়ে থাকে এবং তার বর্ণনা ঠিক থাকে তাহলে স্বয়ং সেই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরল কিভাবে? এইটা তো প্রায় অসম্ভব। রুমানা অবাকে চরম পর্যায়ে। এবার মনে হচ্ছে সত্যি হোক বা মিথ্যে, সবটা থেকে জানতেই হবে। আচ্ছা, আমরা মানলাম, আপনি সেই পুরনো ম্যাপটা আনার ব্যবস্থা করুন, আমরা নিজের চোখে দেখতে চাই। হ্যাঁ, আমি নিশ্চয় আনবো, তবে এদের তোমাদের সাহায্য লাগবে। ইমদাদ এবার নড়ে বসে। আপনি নির্বিঘ্নে বলুন, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আমার বয়স হয়েছে, আমি বেশি দূর একা একা জার্নি করতে পারি না। আমি যেইখানে লোকেশন চতুর কাউকে জানাতে চাই না, সেটা সাধারণ ম্যাপ হলেই খুবই মূল্যবান, আর একটাই এই দেশে রয়েছে, তাই আমি কোনোভাবেই রিস্ক নিতে চাচ্ছি না। তোমরা যদি আমার সঙ্গে আনন্দপুর যাও তাহলে খুব ভালো হবে। আমরা? হ্যাঁ তোমরা, এটাই সবচেয়ে নিরাপদ উপায়। তোমাদের সম্মতি থাকলে আমি কালকেই জার্নি শুরু করতে চাইছি। ইমদাদ রুমানা দুজনেই ভাবুক ভঙ্গিতে কিছুক্ষণ বসে থাকে। তারপর ইমদাদ চিন্তা ভাবনা করে বলে, আমি যেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আহাদ এবার রুমানার দিকে তাকায়। রুমানা আহাদকে বলে, ঠিক আছে, আমিও যাব। ওকে, তাহলে অপেক্ষা, কাল ভোররাতে। আহাদ সাহেব উঠে দাঁড়ায়, এরপর বাইরে চলে যায়। সে যেতেই রুমানা ও ইমদাদ একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। রাত শেষ হতে শুরু করেছে।
ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠেছে। আহাদ তার পার্সোনাল গাড়ি নিয়ে অপেক্ষা করছে অফিসের নিচে। এখানেই দুজনের আসার কথা। আহাদ সাহেব তাদের জন্য অপেক্ষা করতে থাকে। তারা ভোরবেলায় বের হয়েছে যেন দুপুরের মধ্যে আবার ফিরে আসতে পারে। ইমদাদ রেডি হয়ে বিল্ডিংয়ের নিচে নেমে আসে। রিকশার আশায় রাস্তায় দাঁড়িয়ে থাকে। তার বাড়ি কিছুটা গলির মধ্যে, এই জন্য রিকশা পাওয়া মুশকিল। ইমদাদ তার ফ্ল্যাটে একাই থাকে। তার কোনো পরিবার বলতে কেউ নেই। ছোট থেকে মা বাবা ভাড়া হয়েছে। নানির বাড়িতে খুব কষ্টে মানুষ হয়েছে, তবে তার নানা ছিল খুব সরল সোজা মানুষ। তার জোরেই ইমদাদকে শিক্ষিত করা হয়েছিল। একমাত্র তার নানার জন্যই ইমদাদ আজ এই পর্যায়ে। সে জীবনটা গুছিয়ে নেওয়ার পর শহরে চলে আসে। তার নানা গ্রামের একটি মেয়ে পছন্দ করে বিয়ে দিয়েছিল। ইমদাদ স্ত্রী নিয়ে শহরে সংসার চালাচ্ছিল। কিছু বছর পর নানা নানি মারা যাওয়ার পর সবার সঙ্গে তার যোগাযোগ ইতি ঘটেছে। ইমদাদ ও তার স্ত্রী ছোট্ট সংসার ভালোই চলছিল, তবে তার স্ত্রী রেশমার কিছু সমস্যা ছিল। এই জন্য তাদের বিয়ের 5 বছরের মাথায়ও কোনো সন্তান হচ্ছিল না। ইমদাদ একটা সন্তানের আশায় দেশ বিদেশে চিকিৎসা করিয়েছে। স্ত্রীর পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। অবশেষে সৃষ্টিকর্তা মুখ তুলে তাকায়। তার স্ত্রীর পেটে ঘর আলোকিত করে মেয়ে সন্তান আসে। এরপর থেকে ইমদাদের সংসারে আরও আনন্দের ভরে ওঠে। তবে তার কপালে সুখ সয় না। ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে রেশমার ডেলিভারির সময়। সেদিন ডেলিভারি করতে গিয়ে রেশমা সহ তার সন্তান দুজনেই মারা যায়। ইমদাদ সব কিছু যেন পেয়েও হারিয়ে ফেলে, খুব ভেঙে পড়ে। এরপর থেকে সে আর দ্বিতীয় বিয়ে করেনি। স্ত্রীর স্মৃতি নিয়ে বেঁচে আছে। যদিও তার বয়স বেশি না, এখনও যথেষ্ট স্মার্ট, তবুও সে কোনোভাবেই রাজি নয়। এসব ভাবতে ভাবতে ইমদাদ একটা রিক্সা খুঁজে পায়। উঠে বসে তাতে চলতে শুরু করে গন্তব্যের দিকে। অপরদিকে রুমানার ভরা সংসার। তার যৌথ ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, হাজবেন্ড, যা সবাই মিলে তার সংসার। রুমানার 4 বছরের ফুটফুটে একটা মেয়েও আছে, রশ্মি। রশ্মিকে বুঝিয়ে শুনিয়ে বাসায় রেখে আসতে রুমানের বেশ বেগ পেতে হয়। অবশেষে সে বাড়ি থেকে বের হয়ে আসে। আহাদ সাহেব পর্যন্ত তার হাজবেন্ড তাকে ড্রপ করে চলে যায়। রুমানা গিয়ে দেখে অলরেডি ইমদাদ ও চলে এসেছে। সে তড়িঘড়ি করে গাড়িতে উঠে বসে। সরি, মেয়েকে সামলাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আপনারা তো জানেনই রোশনি কতটা জেদি। রুমানার কথার আহাদ ও ইমদাদ আলগোছে হাসে। ইটস ওকে। আহাদ সাহেব গাড়ি স্টার্ট করে। চলতে থাকে গাড়িটা লম্বা পথে। প্রায় 6 ঘন্টা পর তারা সকাল 11টা নাগাদ আনন্দপুরের ভেতর ঢোকে। গ্রামের রাস্তা ধরে গাড়ি চলতে থাকে। রুমানার খিটখিটে মেজাজ গ্রামের এই সৌন্দর্যের মাঝে বিলীন হয়ে যায়। কত অপূর্ব গ্রামটা। মেঠো পথ ধরে তাদের গাড়ি এগিয়ে চলছে। 2 সাইডে ফসলের সবুজ মাঠ, মাঝে মধ্যে গ্রামের সুন্দর বাড়িগুলোই দেখা যাচ্ছে। ছোট বড় পুকুর, বিল, বাচ্চারা ছোটাছুটি করে খেলাধুলো করছে। সব কিছু দেখে রুমানের চোখ জুড়িয়ে যায়। তার মনে হচ্ছে আনন্দপুর নামটার মতো এখানের মানুষগুলো মিষ্টি। রুমানাদের গাড়িটা গ্রাম পেরিয়ে জঙ্গলের রাস্তায় চলতে থাকে। রুমানা আহাদকে বলে, জঙ্গলের মধ্যে যাচ্ছেন কেন? প্রাসাদটা জঙ্গল পেরিয়ে, এইটা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। ইমদাদ পাশ থেকে আহাদকে বলে, স্যার, এখন আধুনিক এত এত লকার থাকতে আপনি এইটা এখানে কেন রাখলেন? এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার মতে এটা যে কোনো সময় কেউ জেনে যেতে পারে, আর একবার জেনে গেলে এটা নিশ্চয় উদ্ধার করার চেষ্টা হবে। আমার ওপর হামলা হবে, তখন আমি প্রাণ বাঁচাতে না চাইতে দিয়ে দেব। কাছে থাকলে সহজেই পেয়ে যেত। তাছাড়া আমি মারা গেলেও অন্য কারো হাতে চলে দিত, কিন্তু আমি চাচ্ছিলাম এটা অবিশ্বাস্য কারো হাতে না পড়ুক। এজন্যই এই প্রাসাদে রেখেছি। সব বুঝলাম, তবে আপনি এত দূরের প্রাসাদ চাই কেন বেছে নিলেন? এখানের কেউ যদি এটা হাতে পেয়ে যেত? সেটা কোনোভাবেই সম্ভব নয়। এখানে কেউ আসেই না, আর আসলে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আপনি এই প্রাসাদের খোঁজ কিভাবে পেয়েছেন? এটা কম বেশি সবাই জানে, তবে কেউ সাহস করে আসে না, কারণ সবাই ভাবে এখানে ভূতের আসর আছে, জিন ভূত ঘোরাঘুরি করে।
আহাদের গাড়িটা এসে প্রাসাদের সামনে থামে। তিনজন নেমে আসে গাড়ি থেকে। রুমানা অবাক হয়ে দেখে প্রাসাদটা বিশাল বড়। আহাদ নিঃশব্দে সামনে এগিয়ে যায়। পেছন পেছন তারা দুজন। আহাদ বাড়ির পেছনের দিকে চলে যায়। এদিকটায় জঙ্গলে ভরে উঠেছে। দেওয়াল বেয়ে উপরে জঙ্গি গাছ উঠেছে। আহাদ এগিয়ে গিয়ে এক জায়গায় দেওয়াল বেড়ে ওঠা গাছগুলো ছিঁড়ে ফেলে। মুহূর্তেই আড়াল থেকে গোপন দরজা বেরিয়ে আসে। রুমানা ইমদাদ চমকায়। কেউ বিশ্বাসই করবে না পেছনে দরজা আছে। দরজায় বড় একটা তালা ঝুলছে। আহাদ চাবি বের করে খুলতে খুলতে বলে, এখানে বহু বছর আগে একজন জমিদার বাস করত। তবে একদিন রাতে জমিদার সহ পরিবারের সবাইকে অস্বাভাবিকভাবে খুন করা হয়। গ্রামের মানুষের মতে খুনগুলো জিনভূত করেছে এবং তারপর থেকেই বাড়িটা পরিত্যক্ত হয়েছে। যদিও এদিকে মানুষ যাওয়া আসা করতো, তবে হঠাৎ করেই নাকি সবাই বাড়িতে অশরীরের উপদ্রব অনুভব করে। তারপর থেকে আর কেউ এদিকে ভুলেও আসে না। এদিকে আসা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কেউ এই গভীর জঙ্গল পেরোও না। আপনার কি ভূতে ভয় লাগেনি? যখন আসলেন তখন যদি জিনভূত আপনার ঘাড় মটকে দিত? জিনভূত এই বাড়িতে থাকলে তো ঘাড় মটকাবে, সেগুলো ছিল মানুষের জানার ভুল। কিন্তু আপনি এতটা শিওর কিভাবে ছিলেন এই বাড়িতে কিছু নেই? না থাকলে সবাই দেখতো কি? আহাদ রুমানার কথার মুচকি হাসেন। তারপর বলেন, এখানে কোনো জিনভূত ছিল না। আমি অবশ্য প্রথমবার সাহস করে ঢুকেইছিলাম। সব কিছু শোনার পর আমার মনে হচ্ছিল এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিশ্চিন্তে ম্যাপটা রাখতে পারি। ঢোকার পর যা দেখলাম আমি ঠিক তাই আন্দাজ করেছিলাম। কি দেখেছিলেন? ডাকাত দলের কিছু ব্যবহার করা অস্ত্র। এখানে ডাকাত দল ঘাঁটি গিরেছিল। তারই অভিনয় করে সবার মনে ভূতের ভয় ঢুকিয়েছে, যেন কেউ এদিকে এসে তাদের কাছে বিঘ্ন সৃষ্টি না করে। কথা বলতে বলতে আহাদ সাহেব দরজা খুলে ফেলে। দরজাটা কটকট আওয়াজ তুলে খুলে যায়। বহুদিন পরিত্যক্ত হিসেবে পড়ে থাকায় দরজা খুলতে একটা ভ্যাপসা গন্ধ ভেসে আসে। দরজার সঙ্গে মাকড়সার জাল দিয়ে আটকানো। আহাদ হাত দিয়ে জালগুলো পরিষ্কার করতে করতে ভেতরে হাঁটতে থাকে। পেছনে পেছনে ইমদাদ ও রুমানা হেঁটে যাচ্ছে। বাড়িটা অন্ধকার, তবে চারিদিকের ভাঙা ফাঁক ফোকর দিয়ে সূর্যের ফালি ফালি আলো আসছে। তারা তিনজন নিচ থেকে উপরতলায় চলে আসে। বাড়িতে বেশি কোনো আসবাবপত্র নেই, শুধু দেওয়ালে পুরনো রাজাদের ছবি আটকানো। আহাদ বড় একটা ছবির সামনে এসে দাঁড়ায়। পেছনে ইমদাদ ও রুমানা এসে দাঁড়িয়েছে। রুমানা কৌতূহল চোখে ছবির দিকে তাকায়। ছবিটা দেওয়াল জুড়ে মোটা ফ্রেমের। ছবিতে একজন রাজভঙ্গিতে সিংহাসনের পায়ের উপর পা তুলে বসে আছে। তার ভাবভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে সে এককালীন রাজা ছিল। রুমানা আহাদকে বলে, ম্যাপটা কোথায় আছে? এই ছবির সামনে দাঁড়িয়ে পড়লেন কেন? ম্যাপটা এই ছবির পিছনেই আছে। কথা শেষ করে আহাদ ইমদাদকে বলে। তুমি ছবিটা সরিয়ে ফেলো। ইমদাদ মাথা নাড়িয়ে সামনে এগিয়ে যায়। ছবিটা দেওয়াল থেকে নামিয়ে আনে। ছবির পিছনে তো কিছুই নেই দেওয়াল ছাড়া। আহাদ রুমানার কথার মুচকি হাসে। তারপর ইমদাদকে বলে, তুমি এই দেওয়ালে জোরে জোরে ধাক্কা দাও। ইমদাদ আহাদের দিকে অবাক চোখে তাকায়। এই শক্ত দেওয়াল কি ভেঙে ফেলতে বলছে নাকি? এটা তো ধাক্কিয়ে ভাঙা অসম্ভব। আহাদ হয়তো ইমদাদের মনের ভ্রম বুঝতে পারছে। ভয় পেও না, এটা দেওয়াল নয়, শুধু দেওয়ালের মতো সাজিয়ে রাখা হয়েছে। ধাক্কা দিলেই খুলে যাবে। ইমদাদ আহাদের কথা মতো ধাক্কা মারে। 2-3 বার ধাক্কা দিতেই শক্ত করে সেটা খুলে যায়। ইমদাদ পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। ভেতরে উকি দিয়ে দেখে এটা একটা গুপ্ত ঘর। আহাদ ঘরের মধ্যে হেঁটে যায়। রুমানা অবাক চোখে আহাদের পেছন পেছন যাচ্ছে। ঘরের মধ্যে তেমন কিছু নেই, শুধু এক কোণে একটা কাঠের বক্স। আহাদ বাক্সের দিকে এগিয়ে যায়। বাক্সটা খোলে। ভেতর থেকে মোড়ানো একটা বড় পোস্টার বের করে। তার চোখে মুখে হাসির ঝিলিক উপচে পড়ছে। পেয়ে গেছিস ম্যাপ? এই তো, এটাই সেই ম্যাপ। রুমানা ও ইমদাদ দুজনে একে অপরের দিকে তাকায়। এবার আমাদের এখান থেকে দ্রুত যেতে হবে। অফিসে গিয়ে আমি এটা তোমাদের দেখাবো।
রুমানার মন ছটপট করছে এটা দেখার জন্য। সে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে অতিরিক্ত কৌতূহলী হয়ে গেছে। যদি সত্যি এই দ্বীপ থেকে থাকে তাহলে বইতে লেখা কাহিনীগুলোও সত্য। তার মানে এই দেশের সবচেয়ে বড় মাফিয়া এখনো বেঁচে আছে। ছটপটে অনুভূতি নিয়ে তিনজন প্রাসাদ থেকে বেরিয়ে আসে। গাড়িটা আবার চলতে শুরু করে গন্তব্যের দিকে। তারা ফিরতে চেয়েছিল দুপুরের মধ্যে, তবে তার সম্ভব হয়নি। বিকেল 5টায় ফিরে এসেছে। ফেরার পর কেউই বাড়ি ফেরেনি। ইমদাদ ও রুমানা অস্থির ভঙ্গিতে বসে আছে চেয়ারে। তাদের সামনাসামনি বসেছে আহাদ। আহাদ হাতের ম্যাপটা খুলতে শুরু করে, টেবিলের উপর মেলে রাখে। তারপর সবুজ চিহ্ন দেওয়া জায়গায় হাত দিয়ে বলে, এটাই ইন্ডিয়ার সবচেয়ে পুরনো ম্যাপ। এই দিকে লক্ষ্য করো, আমাদের দেশের একদম উত্তর সাইডে রয়েছে এই রোলার দ্বীপ। এখানে গড়ে উঠেছে যুগ যুগ ধরে সমস্ত রহস্য। তবে পূর্বের সরকারের মতো থেকেই এই দ্বীপ নিয়ে রহস্য ছিল। যখন সেটা সত্যি প্রমাণিত হলো তখন থেকেই এটা নিরাপদ রাখার জন্য ম্যাপ থেকে বাদ দেওয়া হয়েছে। আস্তে আস্তে সব পেরিয়ে যাচ্ছে। আর দ্বীপ সম্পর্কে যে কয়জন জানা মানুষ আছে তারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। তোমাদের এখন কি বিশ্বাস হচ্ছে রোলার দ্বীপ আসলেই আছে? রুমানা ও ইমদাদ কৌতূহলের চরম পর্যায়ে। তাদের বিশ্বাসই হচ্ছিল না এই দেশে রোলার দ্বীপ আসলেই আছে। রুমানা আহাদকে বলে, আমরা বিশ্বাস করতে বাধ্য। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে রোলার দ্বীপ আসলেই আছে। কিন্তু এটা সরকার কেন গোপন রাখছে? কল্পে তো সরকারের উপস্থিতি নেই, তাহলে সে কেন গোপন রাখবে? তোমার কি মনে হচ্ছে এত বড় ঘটনা ঘটে গেল আর সরকার এর সঙ্গে জড়িত না? আমি সেখানে অনেক কিছু গোপন রেখেছি। মূলত এই রহস্যটার মূল কেন্দ্রবিন্দু সরকার নিজেই। রুমানা ও ইমদাদ এবার জোরে সোরেই চমকে ওঠে। যদি আপনি সব কিছু সত্যিই বলে থাকেন, তাহলে নিলয় চৌধুরী তো মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। সে ইতিমধ্যে বেঁচে আছে কি না সেটাও আমি জানি না, তবে শেষ চেষ্টা হিসাবে আমি সবাইকে জানিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু এটা সরকার হতে দিল না, কারণ সে জানে সবাই এটা জেনে গেলে তার মুখোশও উন্মোচন হয়ে যাবে। আপনার জীবনও তো তাহলে বিপর্যয়। তারা যে কোনো সময়ে আপনাকে হামলা করতে পারে, কারণ তারা জেনে গেছে আপনি সব কিছুই জানেন। হ্যাঁ, আমি জানি আমার জীবনে সত্যিই বিপদ, তবে সেদিকে আমার বিন্দুমাত্র হেলদোল নেই। আমি মৃত্যুর আগে নিলয় চৌধুরীকে বাঁচাতে পারলেই নিজেকে ধন্য মনে করব। যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে নিলয় চৌধুরীর পাশে আমরা দাঁড়াবো। হ্যাঁ, রুমানা ঠিকই বলেছে, আমরা তাকে সাহায্য করব। তবে তার আগে আমাদের সব কিছু জানতে হবে। আপনি আমাদের শুরু থেকে সব কিছু খুলে বলুন, একটা ঘটনাও বাদ দিবেন না। আহাদ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, বেশ, আমি তোমাদের সব কিছু খুলে বলবো, তবে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আমার যদি কিছু হয়ে যায় তবুও তোমার এটা সবার সামনে উন্মোচন করবে, নিলয় চৌধুরীকে সাহায্য করার চেষ্টা করবে। আমরা আপনার প্রস্তাবে রাজি, আপনি শুরু করুন। আহাদ দীর্ঘশ্বাস ফেলেন, কথাগুলো গুছিয়ে নেয়, তারপর বলতে শুরু করে। রুমানা ও ইমদাদ তার দিকে আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে। সব কিছু শুরু থেকে বলতে হলে আমি ফিরে যেতে হবে 28 বছর আগে। 1990 সাল। তখন আমাদের দেশ এতটা উন্নত ছিল না। সেই সময় রোলার দ্বীপ ছিল এই ইন্ডিয়ার সীমানার মধ্যে এবং সেটা ছিল সচল। ওখানে বাস করত এক জাতি। আমাদের বর্তমান সরকার ইমতিয়াজ আহমেদ পিতৃসূত্রে তখন নতুন সরকার হয়েছে। অল্প সময়ে সে সবার জনপ্রিয় হয়ে উঠেছিল। ইমতিয়াজ পূর্ব থেকেই জানতো এই রোলার দ্বীপে কিছু একটা রহস্য আছে। সেখানে এমন কিছুর খনি আছে যা খুঁজে বের করতে পারলে তার জন্য অত্যন্ত লাভজনক। রোলার দ্বীপ ঘেঁষে বসবাস করা জাতি ছিল খুবই কর্মঠ। তারা দ্বীপের গাছগাছড়া কেটে মধু সংগ্রহ করে, এছাড়াও বিভিন্ন কাজে মাটি কেটে উপার্জন করত। এমন একদিনে সেখানের এক বাহিনী মাটি কাটতে দ্বীপের মাঝখানে চলে যায়। মাটি কাটার এক পর্যায়ে তারা আবিষ্কার করে এক ধরনের পাথরের খনির। কিন্তু তারা কর্মঠ হলেও ছিল সরল সোজা। তারা কোনোভাবেই বুঝে উঠতে পারেনি এটা ছিল সোনার খনি।
শ্রমিকরা তখনই খবরটা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করে। ইমতিয়াজ আহমেদ অবশ্য সপ্তাহখানেক পর খবরটা পায়, কারণ দ্বীপ ছিল দেশের একদম বাইরে, সেখান থেকে রাজধানীর দূরত্ব অনেক বেশি। সেই সময় ইমতিয়াজ আহমেদের বিশ্বস্ত সিকিউরিটি ছিল মুনতাসির ও রাহাত নামের দুইজন। ইমতিয়াজ তাদেরকেই পর্যবেক্ষণ করতে পাঠায়। মুনতাসির আর রাহাত 50 জন সিকিউরিটি নিয়ে রওনা দেয় রোলার দ্বীপের দিকে। তারা কিছুদিন পরেই সেখানে পৌঁছে যায়। শ্রমিকদের ভাষ্যমতে এটা পাথরের খনি, তবে পাথরগুলোতে সোনালি রঙের মিশ্রণও আছে। মুনতাসির ও রাহাত সেখানে চান, একজনকে জিজ্ঞেস করে, তোমরা এই ভেতরে কেন এসেছিলে? সাহেব, আমরা দ্বীপের মধ্যে মধু সংগ্রহ ও অপ্রয়োজনীয় মাটি কাটতে আসি। সেদিনও মাটি কাটতে এসেছি। খুঁড়তে খুঁড়তে এক সময় আমরা একটা জিনিসের সন্ধান পাই। মুনতাসিরের সঙ্গে দুজন শ্রমিক এসেছে, বাকিগুলো তাদেরই লোক। মুনতাসির শ্রমিক দুজনকে বলে, তোমরা ওখান থেকে একটা পাথরের টুকরো ভেঙে আনো, আমি দেখতে চাই সেটা আসলে কি। শ্রমিক দুটোর সঙ্গে সঙ্গে নিচে লাফ দেয়, একটা পাথরের টুকরো এনে মুনতাসিরের হাতে তুলে দেয়। এই যে সাহেব, এইটাই সেই পাথরের খনির একাংশ। মুনতাসির পাথরটা হাতে তুলে নেয়। রাহাত তার সঙ্গেই রয়েছে। দুজন মিলে সেটা পর্যবেক্ষণ করতে থাকে। পাথরটা কালো বর্ণের, পাথরের চারিদিকে জায়গায় জায়গায় সোনালি রঙের ভিন্ন অংশ। রাহাত মুনতাসিরকে চাপা গলায় বলে, আমার তো মনে হচ্ছে পাথরের শরীরে এগুলো সোনার খণ্ড। মনে হচ্ছে না এগুলো সোনার খণ্ড। দুজনেই চাপা গলায় কথা বলতে বলতে তাদের মধ্যে একজন সিকিউরিটি গলা উঁচু করে বলে, স্যার, এগুলো তো সোনার আস্তরণ। এটা তো তাহলে সোনার খনি। তোমাদের মনে হচ্ছে এটা সোনার খনি? সবাই উচ্চস্বরে হ্যাঁ জানায়। হ্যাঁ স্যার, আমরা 100% শিওর এটা সোনার খনি। মুনতাসির চোয়াল শক্ত করে নেয়। তারপর রাহাতকে কিছু একটা ইশারা করে দুজন হাতের বড় পিস্তল দুটো তুলে নেয়। তারপর সবাই বুঝে ওঠার আগেই সঙ্গে সঙ্গে সবাইকে গুলি করতে শুরু করে। মিনিট দুয়েকের মধ্যেই শ্রমিক দুজন সহ 52 জনের লাশ সেখানে পড়ে থাকে। মুনতাসির চাপা হেসে বলে, আমরা দুজন বাদে এই খবর তাহলে আর কেউ জানে না? একমাত্র ইমতিয়াজ আহমেদ বাদে চতুর্থ আর কেউ যেন এই খবর না জানে। হ্যাঁ, যদি কেউ জেনে যায় তাহলে ওই খবর সারা দেশে ছড়িয়ে পড়বে। তখন আমাদের দেশের উপর হামলা পড়বে, সোনার খনিতে অধিক ভাগ আসবে। ঠিক বলেছে তুমি, এজন্য আমি সবাইকে মেরে ফেলার নির্দেশ দিয়েছি। দুজন চাপা হেসে সেখান থেকে চলে আসে। হেলিকপ্টারে করে দ্রুত সরকারের কাছে পৌঁছায়। তাকে সব জানানো হয়। ইমতিয়াজ আহমেদ জানার পর বলে, দ্বীপকে সুরক্ষিত করতে হবে সবার আগে, আর এই খবর যেন কেউ না জানে। দ্বীপের সঙ্গে বসবাসকারী জাতিদের বিশেষভাবে হুঁশিয়ারি করে তারা যেন ভুলেও দ্বীপের মধ্যে না ঢোকে। দ্বীপের চারপাশে দেওয়াল তুলে দেওয়ার কাজ শুরু করা, যা করবে দ্রুত করবে। এই জাতিকে হুঁশিয়ারি না করে তাদের গ্রামটা উড়িয়ে দিলেই তো হয়। না, একদম এই কাজ করবে না। ওদের কোনো ক্ষতি করবে না। ওদের আমাদের পরবর্তী কাজে ব্যবহার করতে হবে। তবে রোলার দ্বীপ বিশাল বড়, এটা ঘোরার আগেই যদি কেউ চলে যায় আমরা কিভাবে আটকাবো? সবার মনে আতঙ্ক ছড়িয়ে দাও, যেন তারা ভুলেও ওদিকে না বাড়ায়। রাহাত ও মুনতাসির সম্মতি জানিয়ে ওখান থেকে চলে যায়। তাদের গন্তব্য এখন রোলার দ্বীপ। দ্বীপ সংলগ্ন গ্রামটির নাম ছিল শ্যামপুর। সেখানে 12,000 মানুষের বসবাস। তারা ইন্ডিয়ার সীমানার মধ্যে থাকলেও প্রথম দিকেই সর্বপ্রকারের সুবিধা থেকে বঞ্চিত। কিছুদিন বাদেই শ্যামপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুনতাসির গ্রামে ঢোল পিটিয়ে জানিয়ে দেয় দ্বীপে হিংস্র পশুর আনাগোনা অতিরিক্ত বেড়েছে। এই জন্য দ্বীপের চারপাশে দেওয়াল তুলে দেওয়া হচ্ছে। এখন থেকে সাধারণ মানুষকে কৃষিকাজ করে সংসার চালাতে হবে। এছাড়াও তারা চাইলে নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে, যা এতদিনে নিষিদ্ধ ছিল। একই সঙ্গে জানানো হয় হিংস্র পশুর কবলে পড়ে জঙ্গলে 52 জন নিহত হয়েছে। তাদের লাশগুলো খুঁজে পাওয়া যায়নি। তাদের মধ্যে 2 জন ছিল এই গ্রামেরই শ্রমিক। মুনতাসিরের পরিকল্পনা কাজে দেয়। ভয়ে কেউ ঘর থেকে প্রথম বের হতে চায় না। আর দ্বীপের চারপাশে তো কারো ভুলেও ছায়া পড়ে না। তবুও একদিন 7 জন বাওয়ালি সাহস জুগিয়ে দ্বীপে চলে যায়।
পরদিন তাদের কাটাছেঁড়া লাশ পাওয়া যায়। যদিও তাদের মুনতাসিরের দল খুন করেছে, কিন্তু সবাই ভেবে নেয় এটা হিংস্র পশুরই কাজ। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে আরও বেশি। যে বাড়ির মানুষগুলো মরেছে তারা কান্নাকাটি শুরু করে দেয়। ঝড় বৃষ্টির রাত, গ্রামে বিদ্যুৎ নেই, শুধু দূর থেকে স্বজন হারানোর আহাজারি কানে শোনা যাচ্ছে। হঠাৎ আরও একটি নতুন কান্না ভেসে আসে। শ্যামপুরের দক্ষিণে ছোট্ট কুঠুরিতে বাস করে নিদ্রা। আপাতত সে এই বাড়িতে একাই। প্রথমে যে দুজন শ্রমিক খুন হয় তাদের একজন ছিল নিদ্রার স্বামী। স্বামী মৃত্যুকালে নিদ্রার পেটে 9 মাসের বাচ্চা। এই পৃথিবীতে একমাত্র স্বামী ছাড়া তার কেউই নেই। আজ এই ঝড় বৃষ্টির রাতেই তার সন্তান প্রসব হয়। তার আশেপাশে 5 জন মহিলা বসে আছে। একজন তার সদ্য জন্ম নেওয়া সন্তানকে কাছে নিয়ে যায়, নিদ্রার হাতে তুলে দেয়। বাচ্চাটা চোখ বন্ধ করে কেঁদেই চলেছে। ঘরের মধ্যে দাইমা নিদ্রাকে বলে, গোবরে পদ্ম ফুল ফুটেছে, তুই ভাগ্য করে একটা সন্তান জন্মেছিস, একদম রাজপুত্রের মতো চকচকে, যেন গা চুইয়ে আলো খসে পড়ছে। নিদ্রা ছেলেকে কাছে টেনে নেয়। সত্যিই তার ছেলেকে একদম সাহেব সাহেব লাগছে। সে শ্যামলা বর্ণের হলেও তার সন্তান ফুটফুটে সুন্দর। নিদ্রা ছেলের কপালে আলতো করে চুমু এঁকে দেয়, ঠোঁট প্রসারিত করে হেসে বলে, আমার ছেলের নাম রাখলাম নিলয়, ওর বাবার দেওয়া নাম। সে হয়তো ভাগ্যের জোরে ছেলেকে দেখে যেতে পারল না, কিন্তু তার দেওয়া নামই আমার ছেলের নাম হবে। সেই ঝড় বৃষ্টির রাত থেকেই শুরু হয় নিলয়ের সংগ্রাম, শুরু হয় তার পথ চলা। অপরদিকে দ্বীপের চারপাশে দেওয়াল তোলা শুরু করে দেওয়া হয়। মুনতাসির ও রাহাত এখানেই সব সময় থাকে। রোলার দ্বীপ ছিল অনেক বড়। তাদের ধারণা মতে এটা চারপাশে দেওয়াল তুলতে প্রায় 3 বছর মতো লেগে যাবে, কিন্তু ততদিনে এইভাবে ফেলে রাখা যাবে না। ইমতিয়াজ আহমেদ শত শত সৈন্য পাঠায় দ্বীপের চারপাশে সিকিউরিটি গার্ড দেওয়ার জন্য। একমাত্র রাহাত ও মুনতাসির ছাড়া এখানে সবাই জানে তারা কেবল এই জাতিকে হিংস্র পশুর থেকে রক্ষা করতে পাহারা দিচ্ছে। তারা কেউ জানতে পারে না ভেতরে চলছে কী রহস্য। ভেতরেও কিছু দল পাঠানো হয়েছে। ইমতিয়াজ আহমেদ এই দ্বীপ ধ্বংস করে গাছগুলো কেটে ফেলে। এখানে বিশাল একটা নগরী গড়ে তুলবে, যেখানে শুধু চলবে সোনার প্রসেস। তার পরিকল্পনার মতোই কাজ চলতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে কাজ শেষ হতে শুরু করে। যত সময় বাড়ছে ততই কাজ এগিয়ে চলছে। তবে শ্যামপুরের মানুষের মন থেকে রোলার দ্বীপ হারিয়ে যেতে থাকে। তারা ইচ্ছাকৃত সেটা মনে করতে চায় না। দ্বীপ মানেই তারা আতঙ্ক বুঝতে শেখে। তাদের মনে এমন ভয় দেখানো হয়েছে তারা ভুলেও দ্বীপের চারপাশে ঘেঁষে না। শ্যামপুর থেকে দ্বীপ সামান্য দূরত্ব, দুটোর মধ্যে একটি বিশাল নদী বয়ে গেছে। শ্যামপুর থেকে নদী পেরোলেই রোলার দ্বীপ। আগেই বিশাল স্রোতের নদীতে অসংখ্য নৌকা বইত, এখন বছরেও একটা দেখা যায় না। শ্যামপুর থেকে সরাসরি দ্বীপ দেখাও যায় না স্পষ্ট, তাই তারা কেউ জানতেই পারে না এই দ্বীপ নিয়ে কী রহস্য চলছে। যেই রহস্যের উন্মোচনকারী তারাই। নিজ গতিতে সময়ের কাঁটা ঘুরতে থাকে। মধ্যে চলে গেছে 7টা বছর। রোলার দ্বীপ এখন ইমতিয়াজ আহমেদের দখলে। প্রায় সব কিছুই সেখানে পরিকল্পনা অনুযায়ী হয়ে গেছে। আর মাত্র কিছু মাস, তারপর একদম কমপ্লিট। এদিকে নিলয়ের 7 বছর পূর্ণ হয়েছে। তাদের অভাবের সংসার চলছে খুব কষ্টে। নিলয় শ্যামপুরের এক চায়ের দোকানে কাজ করে। সেখান থেকে শুধু 2 বেলা কোনো মতে খাবার জোগাড় করতেও হিমশিম খায়। নিদ্রা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, অল্প কিছু পায়, তা দিয়েই তাদের সংসার কোনো মতে চলছে। দুপুর গড়িয়েছে, কাঠখড় পোড়ানো রোদ, গরমের তীব্র তাপে গ্রামের মানুষ নিস্তেজ হয়ে পড়েছে। নিলয় হাতে 2টো চায়ের কাপ নিয়ে টলতে টলতে দোকান থেকে বেরিয়ে আসে। 2 দিন যাবৎ তার শরীরটা ভীষণ অসুস্থ, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তবুও একবেলা খাওয়ার জন্য অসুস্থ শরীরেই আসতে হয়েছে। নিলয়ের শরীর অনবরত ঘামছে, শরীর থেকে টাপটপ করে ঘাম জুয়ে জুয়ে পড়ছে। পা জোড়া টলছে, ঠিকমতো হাঁটতে পারছে না, চোখ জোড়া অন্ধকার হয়ে আসছে। তবুও নিলয় সহ্য করে এগিয়ে যায় কাপ হাতে নিয়ে। বাইরে বেঞ্চে 2 জন বসে আছে, তাদেরকেই চা 2টো দিতে হবে। নিলয় তাদের কাছাকাছি আসতেই কাপ 2টো নিয়ে পড়ে যায় মাটিতে।
হাতের কাপ ছিটকে বসে থাকা একজনের শরীরে পড়ে। লোকটি তড়িৎ গতিতে উঠে পড়ে, শরীর থেকে গরম চার ফেলে দেয়। সে বেজায় রেগে আছে, রাগে কপালে শিরা উপশিরা দপদপ করছে। লোকটি নিলয়কে টেনে তোলে। নিলয় ভয়ে তটস্থ। চোখে দেখতে পারিস না? আমার পোশাক নষ্ট করে দিলি। জানিস এই প্যান্ট শার্টের দাম কত? জীবনে চোখে দেখেছিস? নিলয় কাঁপা কাঁপা গলায় বলে, আমি ইচ্ছে করে করিনি, আমাকে মাফ করে দিন, আর হবে না। লোকটি নাটকীয় ভঙ্গিতে চিবিয়ে চিবিয়ে বলে, ইচ্ছে করে করিসনি বললেই কি আমার পোশাক ঠিক হয়ে যাবে? ছোট লোকের বাচ্চা, দেখে শুনে চলতে পারিস না? লোকটি কথা শেষ করে নিলয়ের গালে টেনে একটা চড় বসিয়ে দেয়। নিলয় আর্তনাদ করে ওঠে। অসুস্থ শরীর নিয়ে টাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। লোকটি চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। দোকান থেকে বেরিয়ে আসে দানব আকৃতির একজন মোটা শরীর, মাথা ভর্তি চুল, গোঁফ দাড়িতে মুখ ভর্তি, চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। তার নাম বজলু, এই চা দোকানের মালিক। বজলুকে দেখে নিলয় ভয়ে কেঁপে ওঠে। শুকনো ঢোক গেলে বজলু নিলয়ের দিকে তেড়ে আসে, কলার চেপে তুলতে তুলতে বলে, আবার কি নতুন ঝামেলা বাঁধিয়েছিস? তোকে কতবার বলেছি ঠিক মতন কাজ করতে না পারলে আসবি না। 2 দিন পর পর এমন ঘটনা ঘটাইয়া ছাড়িস। আস্তে আস্তে তোর জন্য আমার কাস্টমার কমে যাচ্ছে। তোকে আর আমি দোহানি রাখুম না। কথা শেষ করে বজলু একই গালে আরও একটি চড় বসায়। নিলয় চিৎকার করে কেঁদে ওঠে। তার ফর্সা গালে রক্ত জমে গেছে, মনে হচ্ছে টোকা দিলে রক্ত ছিটকে পড়বে। নিলয় আর্তনাদ করে কাঁদতে থাকে। বজলুর চোখ যায় মাটির দিকে, সঙ্গে সঙ্গে সে চিল্লিয়ে ওঠে, কি সর্বনাশ করেছিস এইটা? আমার 2টো কাফি ভাঙ্গা ফেলছিস। আজ তোরে আমি উচিত শিক্ষা দিয়াই ছাড়ো, যেন আর আমার দোকানের মুখো না হস। বজলু নিলয়ের হাত শক্ত করে চেপে ধরে। নিলয়ের হাত ব্যথা করছে। সে কেঁদে কেঁদে ছোটানোর চেষ্টা করছে, কিন্তু বজলুর সঙ্গে শক্তিতে পেরে উঠছে না। বজলু বাজখাই কণ্ঠে কাউকে ডাকে। এই রঘু, 1 কাপ গরম চা নিয়ে আয়। নিলয় আরও ভয় পেয়ে যায়। রঘু বজলুর ছেলে, চা দিয়ে তারা কি করবে? আমাকে মাফ করে দাও কাকা, আমি আর কখনো তোমার দোকানে আসবো না। আমার আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে ভাঙিনি। বজলু নিলয়ের কথায় কান দেয় না। রঘু নামের ছেলেটা গরম ধোঁয়া ওঠা 1 কাপ চা এগিয়ে আনে। এই নাও বাবা। বজলু কাপটা হাতে নিয়ে শয়তানি হাসি হাসে। নিলয় ভয়ে কাঁপছে ধরধর করে। বজলু হঠাৎ ধোঁয়া ওঠা চাগুলো নিলয়ের হাতে ঢেলে দেয়। নিলয় চিৎকার করে কেঁদে ওঠে, হাত ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। তার প্রাণ মনে হয় যন্ত্রণায় বেরিয়ে যাবে। হাতের চামড়া পুড়ে উঠে আসছে, থকথকে লাল বর্ণ ধারণ করেছে। নিলয় ছটফট করে কেঁদেই চলছে। বজলু নিলয়কে ধাক্কা দিয়ে দূরে ছিটকে ফেলে। যা ছোট লোকের বাচ্চা, পরের বার আমার দোকানের সামনে দেখলে জ্যান্ত পুইদে ফেলামু। নিলয় মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখটা উপর হয়ে পড়েছে, ঠোঁট ইটের টুকরোয় আঘাত লেগে কেটে যায়। ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। নিলয় উঠে দৌড়াতে থাকে, মা মা বলেই চিৎকার করছে আর বাড়ির দিকে দৌড়ে চলেছে। নিদ্রা ক্লান্ত ভঙ্গিতে বসে আছে ঘরের মেঝেতে। তারই ছোট্ট একটা কুঠির ঘর, সেখানেই কোনো মতে দিন পার করছে। সে মাত্রই কাজ থেকে ফিরেছে। আজ অনেকগুলো কাপড় চোপড় পরিষ্কার করে ভাত পেয়েছে, সঙ্গে মাছের একটা চাকাও রয়েছে। এই জন্য নিদ্রার মুখে হাসি। আজ কতদিন পর ছেলেটার মুখে মাছ তুলে দিতে পারবে বলেই তার স্বস্তি হচ্ছে। হঠাৎই নিদ্রার ভ্রম ভাঙে নিলয়ের চিৎকারের শব্দে। নিদ্রা ধরফরিয়ে উঠে পড়ে, দৌড়ে বাইরে চলে যায়। নিলয় চিৎকার করতে করতে দৌড়ে আসছে, এসে মাকে জড়িয়ে ধরে। নিদ্রা ব্যস্ত হয়ে পড়ে, ছেলেকে বুকের মধ্যে চেপে ধরে। কি হয়েছে বাবা? এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে বল মাকে। হঠাৎ নিদ্রা চোখ যায় নিলয়ের ঠোঁট ও পোড়া হাতের দিকে। এটা কিভাবে হলো? কে মেরেছে তোকে? কে এভাবে পুড়িয়ে দিয়েছে? নিলয় কান্না করতে করতে বলে। বজলু কাকা। কেন? কি করেছিলি তুই? নিলয় একে একে সব কিছু খুলে বলে। নিদ্রার চোখে জল জমেছে, ধীরে ধীরে জলগুলো চোখ উপচে পড়ছে। তোকে কতবার বলে গেলাম অসুস্থ শরীরে বাইরে যাস না, তবুও কেন গেছিস তুই? কেন আমার কথা শুনিস না? নিলয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
তার হাতে প্রচণ্ড জ্বালা করছে। নিদ্রা নিলয়কে পানির কাছে নিয়ে যায়। টিউবওয়েলে চেপে ঠান্ডা পানি ধীরে ধীরে হাতে ঢালে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। ঔষধ কেনার টাকাও নেই যে ঔষধ কিনে আনবে। পানি ঢালার কারণে একটু জ্বালা কমে। নিদ্রা নিলয়কে নিয়ে ঘরের মধ্যে যায়। মেঝেতে বিছানা পাতা আছে, সেখানে নিলয়কে শুইয়ে দেয়। তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। নিদ্রা বাইরে চলে আসে। নিলয় এখনো ব্যথায় কুঁকড়ে উঠছে, ফুঁপিয়ে কাঁদছে। কিছুতেই জ্বালানি কমছে না। নিদ্রা বাড়ির পাশের জঙ্গল থেকে কিছু ঔষধি গাছ খুঁজে আনে। এগুলো নিলয়ের বাবা তাকে চিনিয়েছে। নিদ্রা গাছগুলো বেটে রস তৈরি করে নিলয়ের পোড়া স্থানে দিয়ে দেয়। এবার কি যন্ত্রণা কমেছে? নিলয় ঘাড় কাত করে বলে। একটু কমেছে। ধীরে ধীরে একদম কমে যাবে। নিদ্রা বাটির খাবারটা হাতে তুলে নেয়, নিলয়কে নিজ হাতে খাইয়ে দিতে থাকে। নিদ্রা মুখে বললেও মনে মনে কষ্ট পাচ্ছে। সে যেই এক পিস মাছের চাকা এনেছে তা দিয়ে কখনো কারো পেট ভরে না। নিলয় একটু খেয়ে তারপর মাকে বলে। তুমি খেয়েছো? নিদ্রা মিছামিছি বলে। হ্যাঁ, আমি খেয়েছি। তুই পেট ভরে খেয়ে নে। না, তুমি খাওনি। আমি জানি তুমি মিথ্যা বলে আমাকে সবটুকু খাইয়ে দাও। এই বাকিটুকু তুমি খাবে। আমি খেয়েছি বাবা, এইটুকু তুই খেয়ে নে। না মা, আমি কিছু শুনতে চাই না। এগুলো তুমি খাবে আমার সামনেই। নিদ্রা নিলয়কে জোরাজুরি করেও আর খাওয়াতে পারে না। শেষমেশ তাকেই খেতে হয়। নিলয় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। তার হাতের যন্ত্রণা কিছুটা কমে গেছে, তাই স্বস্তি পাচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে আস্তে আস্তে। ইমতিয়াজ আহমেদ শ্যামপুর পেরিয়ে রোলার দ্বীপের রাস্তা ধরে। কিছুক্ষণ বাদেই পৌঁছে যায়। চারিদিকে কড়া সিকিউরিটি। বাইরে থেকে বোঝা যাচ্ছে সেটা একটা ঘন বন, কিন্তু ভেতরে একদম ভিন্ন। ইমতিয়াজ আহমেদকে মুনতাসির ও রাহাত এগিয়ে নিতে এসেছে। ইমতিয়াজ তাদেরকে বলে। এদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক। কাজ শেষ করতে আর কতদিন লাগতে পারে? দিন 9 মাস, এখনো প্রায় 9 মাস। 9 মাসে সবকিছু কমপ্লিট হবেই তো? হ্যাঁ, চারিদিকে দেখলেই বুঝতে পারবেন। মুনতাসির, রাহাত ও ইমতিয়াজ আহমেদ জঙ্গল পেরিয়ে ভেতরে ঢোকে। বাইরে থেকে জঙ্গলের মতো করে রাখা হয়েছে, কিন্তু ভেতরে শহরের মতো উন্নত নগরী। চারিদিকে অসংখ্য যন্ত্রপাতি, বিল্ডিং আর বিল্ডিং। এর মধ্যেই খনি থেকে সোনা উত্তোলন, সোনা পাথর থেকে বাছাই করা সোনার বার তৈরি করা সহ সকল প্রসেস হবে। তারা তিনজন একটা বিল্ডিংয়ে ঢোকে, নির্দিষ্ট কেবিনে গিয়ে বসে পড়ে। মুনতাসির বসতে বসতে বলে। স্যার, সব কিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, তবে নদীর উপরে মানুষগুলোকে এখনো কেন রাখা হয়েছে? চলাফেরা করতে করতে তাদের চোখে যে কোনো সময় পড়তে পারে। তাদের ওখানে বাঁচিয়ে রাখা আমাদের জন্য রিস্ক। তার চেয়ে বড় কথা, তাদের বাঁচিয়ে রেখে আমাদের লাভ কি? লাভ আছে। কি লাভ? আমরা তো তেমন কিছুই দেখছি না। আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা পাচ্ছ না। সোনার সকল প্রসেসিং করতে অসংখ্য মানুষ প্রয়োজন। তাদের আমরা কোথায় পাবো? সব কিছু কমপ্লিট হয়ে গেলে ওই বসবাসরত মানুষগুলোকে কাজের দায়িত্ব দেব, তারপর সব করে দেবে। ইমতিয়াজের কথায় রাহাত ও মুনতাসির চমকে ওঠে। কি বলছেন স্যার? এমন হলে তো সারা দেশ ছড়িয়ে পড়বে এই খবর। ছাড়লে তবেই তো ছড়িয়ে পড়বে। সবাইকে ভেতরে আনা হবে, তবে কেউ আর বাইরে যেতে পারবে না। তাদের নগরীর মধ্যে আজীবন বন্দি করে রাখা হবে, কেউ কোনোভাবে বের হতে পারবে না। আর এদের সঙ্গে ইন্ডিয়ার তেমন কোনো যোগাযোগ নেই, কারণ দেশের মানচিত্রে দ্বীপের কথা উল্লেখ নেই। অনেক আগে থেকে সরিয়ে রাখা হয়েছে, তেমন কেউ জানে না এত দূরে এই দ্বীপ ইন্ডিয়া কোথাও রয়েছে। কেউ কখনো এই জাতির বন্ধনা পাবে না, আর না হারানোর খবর পাবে। ইমতিয়াজের কথায় রাহাত ও মুনতাসির বাঁকা হাসে। তাদের মাথায় কখনো আসেইনি এই বুদ্ধিগুলো। রাত বহুত হয়েছে। নিলয় বিছানায় ঘুমিয়ে আছে। নিদ্রা তার পাশেই, তবে তার চোখে ঘুম নেই। বুকের মধ্যে অস্বস্তি বোধ হচ্ছে। ঘরের মধ্যে একটা কপি বাতি জ্বলছে, সেই অল্প আলোয় নিভু নিভু দেখা যাচ্ছে। নিদ্রার বুকের মধ্যে অস্বস্তি বাড়ছে একটু একটু করে। হঠাৎ সে উঠে বসে, বাতিটা হাতে নিয়ে বাইরে উঠোনে চলে যায়।
কাশতে থাকে জোরে জোরে। ইদানিং তার প্রচুর কাশি হচ্ছে। নিদ্রা কাশতে কাশতে মুখ চেপে ধরে। হাতের সঙ্গে বেরিয়ে আসে তাজা রক্ত। নিদ্রা রক্তের দিকে তাকিয়ে থাকে। তার চোখের পানিগুলো টপটপ করে পড়ে। রক্তগুলো ধুইয়ে দিচ্ছে। আজ প্রথম নয়, মাসখানেক থেকেই তার এমন। একবার সরকারি হাসপাতালে গিয়েছিল দেখাতে। সব কিছু দেখার পর ডাক্তার বলেছে নিদ্রার ক্যান্সার হয়েছে। যদিও এই চিকিৎসা করে বেশি কেউ সুস্থ হয় না, তবুও শেষ চেষ্টা হিসেবে চিকিৎসা করতে হলেও 3 লাখ টাকা লাগবে। সেদিন নিদ্রা সেখান থেকে নিঃশব্দে মাথা নিচু করে চলে এসেছিল। এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। নিদ্রার ইদানিং মনে হয় সে আর বেশি দিন বাঁচবে না। মৃত্যু খুবই কাছাকাছি চলে এসেছে, কিন্তু তার টেনশন বাড়তে থাকে ছেলের জন্য। সে বাদে এই পৃথিবীতে নিলয় আর কে আছে? কে তাকে বড় করে তুলবে? কে নিলয়কে দেখাশোনা করবে? নিদ্রা তো ছেলের জন্য কিছু করে যেতে পারলো না। তার ঘরে একটা টাকাও রেখে যেতে পারলো না, যা দিয়ে সে অসম্ভবে নিলয় চলতে। নিদ্রার মৃত্যু নিয়ে ভয় নেই, তার ভয় ছেলেকে নিয়ে। সে জানে এই নিষ্ঠুর পৃথিবী কেমন, কেমন পৃথিবীর মানুষ। এখানে এক মুঠো ভাতের দাম খুব বেশি। নিদ্রা চিন্তা করতে করতে ছেলের দিকে তাকায়। নিলয় গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। নিদ্রা এগিয়ে যায় বিছানায়, ছেলেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আস্তে আস্তে রাত গভীর হতে থাকে। ধুধু অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে। নতুন করে দিনের আলো ফুটে ওঠে। জেগে ওঠে পৃথিবী, জেগে ওঠে শ্যামপুরের মানুষ। গ্রামটা আবার নতুন করে দিনের আলোয় জেগে ওঠে। মানুষজন নিজ নিজ কাজে বেরিয়ে যায়। সবাই ব্যস্ত হয়ে পড়ে। গ্রামটা খুব সুন্দর। চারিদিকে ছবির মতো প্রকৃতি, গাছপালা, নদী, তীব্র বাতাস, সবকিছুই সৌন্দর্যে ঘেরা। গ্রামের মানুষগুলো প্রকৃতির মতোই সুন্দর, সরল সোজা। তবে সবাই নয়। যেমন ভালো মানুষ আছে, তেমন খারাপ মানুষও আছে। নিদ্রা ঘুম থেকে জেগে ওঠে। তার নতুন এক সংগ্রামের সূচনা ঘটে। প্রতিদিন তার এক একটা সংগ্রাম। নিদ্রা উঠে পড়লেও আজ নিলয় ঘুম থেকে ওঠে না। নিদ্রা ছেলের শরীরের হাত দিয়ে চমকে ওঠে। শরীর জ্বরে পড়ে যাচ্ছে। নিদ্রা একটা পাতলা কাপড় ভিজিয়ে আনে তড়িঘড়ি করে। কাপড়টা নিলয়ের মাথায় চেপে দেয়। নিদ্রা ব্যস্ত হয়ে পড়ে। নিলয় তো তার কাছেই ছিল, তবু কখন এত জ্বর চলে এলো সে টেরই পায়নি। নিদ্রা ব্যস্ত হাতে একের পর এক জলপট্টি দিতে থাকে। নিলয় ঘুম থেকে জেগে উঠেছে, তবে জ্বরের ঘোরে কোকাচ্ছে। নিদ্রা কি করবে ভেবে পাচ্ছে না। জ্বর কিভাবে কমাবে? সে নিলয়ের মাথায় ঠান্ডা পানি ঢালতে থাকে। এতে জ্বর কিছুটা হলেও কমে যায়। মাথা মুছিয়ে দেয় নিদ্রা। কোন দিকে যাবে সে বুঝে উঠতে পারছে না। বাইরে না গেলে তো দুজনের পেটে কিছুই পড়বে না, আবার ছেলেকে রেখে যেতেও পারছে না। একটু পর নিলয়ের জ্বর কিছুটা কমে আসে। নিদ্রা উঠে দাঁড়ান। কোথাও না গেলে অসুস্থ ছেলেটাকে কিছুই খেতে দিতে পারবে না। উঠতে নিয়ে নিদ্রা টলতে থাকে। তার শরীরও অসুস্থ ঠেকছে, চোখে ঘোলা অন্ধকার ঠেকছে। তবুও ছেলেকে বসতে না দিয়ে উঠে দাঁড়ায়। বাইরে চলে যায় খাবারের খোঁজে। যে করে হোক কিছু খাবার জোগাড় করতে হবে। নিলয় টলমলে চোখে মায়ের দিকে তাকায়। সে জানে তার জন্য তার মা কত কষ্ট করে। নিলয় ছোট হলেও সবই বুঝতে পারে, কিভাবে তার মা তাকে বেড়ে তুলেছে। সব কিছু সে দেখেছে। এই জন্য মায়ের চিন্তা কমাতে বজলুর দোকানে গেছিল, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়ে ফিরে আসলো। নিলয়ের মন খারাপ হয়। মায়ের জন্য সে কিছুই করতে পারলো না। সময় নদীর স্রোতের মতো বয়ে চলেছে। সকাল পেরিয়ে সন্ধ্যা নামতে চলেছে। নিলয় মায়ের আসার অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে আছে। সারাদিন পানি ছাড়াই কিছুই তার পেটে পড়েনি। পেটের মধ্যে খিদের জ্বালা বাড়ছে, তেমনি খালি পেটে অতিরিক্ত পানি খাওয়া যন্ত্রণা করছে। তবে নিলয়ের চিন্তা খাবার নিয়ে নয়, তার চিন্তা হচ্ছে নিদ্রাকে নিয়ে। তার মা তো এত দেরি করে বাড়ি ফেরে না। খুব জোর বিকেল হয়, তবে সেটাও 2-1 দিন। কিন্তু আজ বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে, তবুও মায়ের দেখা নেই। নিলয়ের চোখে মুখে চিন্তার ভাঁজ বৃদ্ধি পাচ্ছে। এত দেরি কেন হচ্ছে আসতে? আরও কিছুক্ষণ পেরিয়ে যায়। সন্ধ্যার আজান ভেসে আসছে চারিদিক থেকে। নিলয় অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়ায়। এখন একটু সুস্থ বোধ করছে। হাতের জ্বালা কমেছে, জ্বরটাও নেই, তবে খালি পেটে শরীর দুর্বল লাগছে। বিছানা থেকে উঠতেই নিলয়ের মাথা ঘুরে যায়।
মাথা চেপে বসে পড়ে। চোখের সামনে সবকিছু অন্ধকার বিচ্ছে। ধীরে ধীরে আবার উঠে দাঁড়ায়, শরীর টেনে বাইরের দিকে চলে যায়। এই গ্রামে শুধু তাদের বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন, তাছাড়া প্রত্যেক বাড়িতে কৃত্রিম আলো জ্বলজ্বল করছে। বাড়ি থেকে ছুটে আসা আলোয় রাস্তাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। নিলয়ের এতে যেতে সমস্যা হয় না। নিলয় গ্রামের সব জায়গায় তন্ন তন্ন করে তার মাকে খুঁজে চলেছে, তবে কোথাও কোনো হদিশ নেই। কেউ খোঁজ দিতে পারছে না। নিলয়ের আবার চিন্তা আরও বেড়ে যায়। কোথায় যেতে পারে মা? যেখানেই যাক, সন্ধ্যা লাগলেই তো বাড়ি ফিরে আসার কথা। নিলয় পা চালিয়ে সামনের দিকে হেঁটে চলেছে, এদিকে ওদিকে খোঁজাখুঁজি করছে, তবে কোথাও কোনো হদিশ পাচ্ছে না। যখন অনেক খুঁজেও নিলয় তার মাকে খুঁজে পেল না, তখন সে আবার বাড়ি ফিরতে প্রস্তুত হয়। বাড়ি ফিরে যাওয়ার রাস্তায় হাঁটতে থাকে। এমনও তো হতে পারে নিদ্রা আবার বাড়ি ফিরে গেছে। নিলয় বাড়ি ফিরে আসে, বাড়িতে ঘুটঘুটে অন্ধকার, তেমন কিছু দেখা যাচ্ছে না। নিলয় মা মা বলে ডাক দেয়, তবে উত্তর নেওয়ার মতো কেউই নেই, মানে তার মা এখনো আসেনি। নিলয় এবার কি করবে কিছুই বুঝতে পারছে না। যদি বাড়িতে না এসে থাকে, তাহলে কোথায় যেতে পারে তার মা? নিলয় এক মুহূর্তের জন্য ভেবে নেয় তার মায়ের নিশ্চিত কোনো বিপদ হয়েছে, নয়তো তাকে ছেড়ে এতক্ষণ অন্য কোথাও থাকবে না। নিলয় কান্নায় ভেঙে পড়ে। মায়ের জন্য কষ্ট হচ্ছে, কোথায় সে খুঁজে পাবে তার মাকে? রাত বেড়েছে। ইমতিয়াজ আহমেদের গাড়িটা রোলার দ্বীপের মাঝখানে এসে থামে। সে এখানে শুধু রাতেই আসে। গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যায়। মুনতাসির ও রাহাত তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তিনজন একসাথে হলে কেজিএফ এর দিকে চলে যান। কেজিএফ নির্মাণের কাজ চলছে। সোনার খনির চারপাশ ঘিরে বড় একটা দালান তুলেছে। এরই মধ্যে সোনা উত্তোলন হবে। ভবনটার নাম দেওয়া হয়েছে কেজিএফ। তিনজন একসাথে কেজিএফ এর ভেতর চলে যায়। এই রোলার দ্বীপে 3 রাত 24 ঘন্টা কাজ চলছে। সবাই চেষ্টা করছে নগরটা দ্রুত তৈরি করতে। শ্রমিকদের মনে একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরবে। এখানে কাজরত অবস্থায় বাইরে যাওয়ার নির্দেশ নেই, কিন্তু তারা জানে না এখানে একবার যখন চলে এসেছে আর বের হতে পারবে না। বের হলেও তাদের লাশ বের হবে। ইমতিয়াজ আহমেদ, মুনতাসির ও রাহাত তিনজন গিয়ে খনির সামনে দাঁড়ায়। চারিদিকে ইটের দেওয়াল, মধ্য বিস্তৃত ফাঁকা। এই সাইডে খনি, কালো পাথরের উপর সোনার আস্তরণ চকচক করে ঝলক দিচ্ছে। ইমতিয়াজ সোনাগুলো দেখে হাসতে থাকে, তারপর বলে, আর মাত্র কিছুদিন, তারপর এই সব সোনা আমার। আমি হব এই সোনার একমাত্র মালিক। মুনতাসির বাঁকা হেসে বলে, আপনি ভুল ভাবছেন। আমরা এত কষ্ট করে এই সোনার খনি শুধু আপনাকে দেব না। হ্যাঁ, মুনতাসির ঠিকই বলেছে। এই খনি শুধু আপনার একার নয়। ইমতিয়াজ মুনতাসির ও রাহাতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, মানে কি বলতে চাইছো তোমরা? কেন বুঝতে পারছেন না আমরা কি বলতে চাইছি? এই খনি ভাগ আমাদেরও চাই। খনি থেকে যা স্বর্ণ উদ্ধার হবে তার 3টি ভাগ হবে। 3জন সমান সমান 3 ভাগে ভাগ পাবে। অসম্ভব। আমার দেশ, আমার দেশের খনি, আমি তোমাদের ভাগ দেব না। দেশের খনি? তাহলে তো এতে দেশের জনগণেরও অধিকার আছে। জনগণকে কেন দিচ্ছেন না? আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই করব। না, সব কিছু আপনার ইচ্ছে নয়। আপনি আমাদের ভাগ দিতে বাধ্য। আর আপনার চেয়ে এই খনি উদ্ধার করা আমাদের বেশি গুরুত্বরও রয়েছে। আমরা যদি চাইতাম তাহলে আপনাকে না জানিয়ে এই খনি আমাদের করে নিতে পারতাম, আর আপনি ঘুণাক্ষরেও টের পেতেন না। মুনতাসির ও রাহাতের কথায় ইমতিয়াজ চুপ করে থাকে। ভাবতে থাকে সে এখন কি করবে। এটা সত্য, তাদের ভাগ না দিলে এতে তারই বিপদ বাড়বে। ওরা দুজন খবরটা বাইরে ফাঁস করে দেবে, আর একবার এই খবর বাইরে গেলে এই খড়ি সে কিছুতেই নিজের করে রাখতে পারবে না। ইমতিয়াজ ভেবে চিন্তে দুজনকে বলে, ঠিক আছে, আমি তোমাদের প্রস্তাবে রাজি। মুনতাসির ও রাহাত ইমতিয়াজের কথায় একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। তারা জানতো ইমতিয়াজ মানতে বাধ্য। নিলয় বাড়ির চৌকাঠ অন্ধকার করে বসে আছে। রাত বেশ হয়েছে, তবে এখনও নিদ্রা বাড়ি ফেরেনি। নিলয় চিন্তায় ভেঙে পড়েছে। সে এখন নিশ্চিত
তার মায়ের কিছু একটা হয়েছে, নয়তো ঠিক ফিরে আসতো। নিলয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এমন সময় তার বাড়িতে টর্চ লাইট নিয়ে গ্রামের একজন মহিলা আসে। এই নিলয়, বাড়িতে আছিস? নিলয় ধরফরিয়ে উঠে দাঁড়ায়, তারপর উঠানে গিয়ে বলে, জি কাকি, আমি বাড়িতে। তোর মা অসুস্থ হয়ে পড়েছে, রাস্তায় জ্ঞান হারিয়েছিল, তারপর সবাই মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে। তুই শিগগিরই হাসপাতালে যা, ওখানে তোর মা একাই আছে। নিলয় থমকে যায়। সে জানতো এমন কিছু একটা হবে। নিলয়ের বুকের মধ্যে ধক করে ওঠে, আর সেখানে দাঁড়ায় না। দিক বেদিক না তাকিয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পেছন ঘুরে একবারও ফিরে তাকায় না, পা চালিয়ে দৌড়েই চলেছে। তাদের গ্রামেই একটা হাসপাতাল আছে, তবে সেটা গ্রামের শেষ প্রান্তে, নিলয়দের বাড়ি থেকে একটু দূরে। রাতের অন্ধকারে নিলয় ছুটে চলেছে হাসপাতালের উদ্দেশ্যে। চিন্তা ও অজানা ভয়ে তার গলা শুকিয়ে আসছে। কে জানে তার মা এখন কী অবস্থায় আছে। বড় কোনো বিপদ হয়ে গেল না তো? এক মুহূর্তের জন্য নিলয়ের দুর্বল শরীর আতঙ্ক ও ভয়ের কাছে পরাজিত হয়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে সে লাগাতার রাস্তা ধরে ছুটে চলেছে। বেশ কিছুক্ষণ পর নিলয় হাসপাতালের সামনে এসে দাঁড়ায়। সে জোরে জোরে হাঁপাতে থাকে, দৌড়ানোর কারণে ক্লান্ত হয়ে গেছে। গরমে শরীর থেকে ঘাম চুইয়ে পড়ছে। শরীরের সঙ্গে ময়লা চিটচিটে শার্টটা লেপ্টে আছে। নিলয় একটু দাঁড়িয়ে ভেতরে চলে যায়। হাসপাতালের সামনে ভেতরে সব জায়গায় ভিড়। ভিড় ঠেলে যেতে তার বেশ বেগ পেতে হয়। প্রত্যেকটা ফ্লোরে খুঁজতে থাকে, তবে কোথাও মায়ের দেখা পাচ্ছে না। হাসপাতালটা একটু বড়, তাই খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা নার্সের সঙ্গে নিলয় ধাক্কা খায়। কি চাই? হাসপাতালে এসেছো কেন? আর এভাবে ভিড়ের মধ্যে ঘুরে চলেছো কেন? আমার মাকে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তোমার মাকে কি এখানে ভর্তি করেছে? হ্যাঁ, আজকেই ভর্তি করেছে। কত নাম্বার কেবিনে? আমি কিচ্ছু জানি না। মা রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেছিল, রাস্তার মানুষজন ভর্তি করেছে। তোমার মায়ের নাম কি নিদ্রা? হ্যাঁ, আমার মায়ের নাম নিদ্রা। আপনি জানেন আমার মা কোথায়? আমাকে নিয়ে যান না, আমি আমার মায়ের কাছে যাব। নার্স তার হাতের পেপারগুলো দেখিয়ে বলে, তুমি আমার সঙ্গে এসো, এগুলো রেখেই আমি তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। নার্স ভিড় ঠেলিয়ে হাঁটতে থাকে। তার পেছনে পেছনে নিলয় হেঁটে চলেছে। নার্স ভেতরে গিয়ে হাতের পেপারগুলো রেখে আসে, তারপর নিলয়কে নিয়ে উপরতলায় চলে যায়। যেতে যেতে নার্স নিলয়কে প্রশ্ন করে, তোমার মাকে তো অনেক আগে আনা হয়েছে, বাড়ি থেকে কেউ আসেনি? যারা ভর্তি করিয়েছে তারাও চলে গেছে, তোমার আব্বু কোথায়? আমার আব্বু বেঁচে নেই, অনেক আগে মারা গেছে। নিলয়ের কথায় নার্সটার হয়তো একটু খারাপ লাগে। ও, তা তোমার বাড়িতে আর বড় কেউ নেই? না, আমি আর মা বাদে আমাদের কেউ নেই। নার্স যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। নার্স চিন্তা করতে থাকে, কেউ না থাকলে এদের সংসার কিভাবে চলে। সে তো চাকরি করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে। নার্স নিলয়কে নিয়ে ওপরে একটা রুমে আসে। সেখানে অনেক রোগী মেঝেতে পাটি বিছিয়ে শুয়ে আছে। ডক্টর রুমেই আছে। নার্স আঙুল উঁচিয়ে নিদ্রাকে দেখিয়ে বলে, ওই তো তোমার মা, তবে কাছে যেও না, দূর থেকেই দেখো। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। নিলয় মায়ের দিকে করুণার চোখে তাকায়। নিদ্রার চোখ বন্ধ করে মেঝেতে পড়ে রয়েছে। শরীরের উপর পাতলা একটা চাদর, হাতে ক্যানেলা ঝুলছে। নিলয় মাকে এই অবস্থায় দেখে ফুপিয়ে ওঠে। নার্স নিলয়কে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না, মায়ের জন্য দোয়া করো। তাদের কথার মাঝেই ডক্টর চলে আসে। এই বাচ্চাটা কে? স্যার, এটা নতুন পেশেন্টের ছেলে। এই বাচ্চাটা বাদে তাদের আর কোনো অভিভাবক নেই। ডক্টর কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিলয়কে বলে, তোমার মায়ের কঠিন রোগ হয়েছে, ক্যান্সার ধরা পড়েছে। অপারেশন না করলে তোমার মা বাঁচবে না। অপারেশন করতে অনেক টাকা লাগবে, টাকা জমা না দিলে অপারেশনও হবে না। নিলয় ডক্টরের কথায় থমকে যায়। তার কানে একটা কথাই বাজছে, অপারেশন না করলে তার মা বাঁচবে না। না, এটা কিছুতেই হতে পারে না। তার মা বাঁচবে, অবশ্যই বাঁচবে। টাকার জোগাড় সে করবে। নিলয় খটপট করতে করতে বলে, আমি টাকা গুছিয়ে আনছি, আমার মায়ের কিছু হবে না, আমি কিছু হতে দেব না আমার মাকে। নিলয় ডক্টরের আর কোনো কথা না শুনেই ছুটে বের হয়ে যায়।
ডক্টর বলতেও পারে না আসলে ঠিক কত টাকা লাগবে। এভাবে ছুটে যেতে দেখে ডক্টর নার্স দুজনেই দুজনের মুখের দিকে তাকায়। নিলয় ছুটে বাইরে চলে আসে, মনে মনে বলে যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে। শেষ রাতের দিকে নিলয় হাসপাতালে ফিরে আসে। সে যেভাবে ছুটে গেছিল সেভাবেই ছুটে আসে, গেঞ্জি হাতের ভাঁজে। ইতিমধ্যেই ডক্টর হাসপাতাল থেকে বেরিয়ে গেছে, শুধু নার্স আছে। নিলয় ছুটে নার্সের কাছে যায়। নার্স নিলয়ের দিকে করুণার চোখে তাকায়। নিলয় গেঞ্জি মেলে টাকাগুলো দেখায়, সেখানে কয়েন নোট মিলে খুব জোর 800 টাকা মতো হবে। আমার মায়ের অপারেশনের টাকা এনেছি, আপনারা তাকে বাঁচান, আমার মায়ের কিচ্ছু হবে না। নার্স চোখ ভিজে আসে নিলয়ের করুণ কণ্ঠে শুনে। একটা বাচ্চা কতটা অসহায় হলে এই কথাটা বলতে পারে। নার্স নিলয়ের মাথায় হাত রেখে বলে, এই সামান্য টাকা অপারেশন হয় না, ইভেন এই টাকায় কিছুই হবে না। তোমার মাকে অপারেশন করাতে হলে 3 লাখ টাকা লাগবে। এত টাকা তুমি জোগাড় করতে পারবে না। নিলয় থমকে যায়। এত টাকা তো সে সত্যিই জোগাড় করতে পারবে না। নিলয়ের চোখে অশ্রু জমে, দু চোখ পানিতে টলমল করছে। তাহলে কি আমার মা বাঁচবে না? আপনি আমার মাকে বাঁচিয়ে দিন না, মা ছাড়া আর কেউ নেই আমার। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, কি হবে আমার? আপনি দয়া করে আমার মাকে বাঁচিয়ে দিন না। নার্স নিলয়ের কাতর কণ্ঠে জমে যায়। তার চোখেও ঝাপসা দেখতে শুরু করেছে, দু চোখ ভর্তি পানি। এই চাকরি জীবনে কোনো পেশেন্ট নিয়ে এতটা দুঃখ সে পায়নি। যদি তার হাতে সুযোগ থাকতো তাহলে সে নিশ্চয়ই নিদ্রাকে বাঁচাতো। বাঁচা মরা সৃষ্টিকর্তার হাতে। তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তার কাছেই থাকো। তোমার মায়ের জ্ঞান ফিরেছে, দেখে এসো। নিলয় গেঞ্জির টাকাগুলো ঝেড়ে দেয়, সেগুলো মেঝেতেই পড়ে থাকে। সে ছুটে মায়ের কাছে চলে যায়, তবে ভেতরটা ফেটে যাচ্ছে। তার মা কিছুতেই এত তাড়াতাড়ি হারিয়ে দিতে পারে না। নার্স নিলয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নেয়। নিলয় ছুটে মায়ের কাছে যায়। নিদ্রার জ্ঞান ফিরেছে, দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। নিলয় ছুটে আসতেই নিদ্রা ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে নেয়, দুজনের চোখেই অশ্রু। মা, কি হয়েছে তোমার? তোমার অনেক বড় রোগ হয়েছে, ডাক্তার বলেছে তুমি আর বাঁচবে না। তুমি ওদের বলে দাও না তুমি বাঁচবে, তুমি অনেক বছর বাঁচবে, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমার সঙ্গেই থাকবে, তুমি ওদের বলে দাও না। নিদ্রার চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে, ভাঙা ভাঙা গলায় বলে, আমি ওদের বলে দেব তোকে ছেড়ে কোথাও যাবে না আমি বাবা, তোকে ছেড়ে কোথাও যাব না। নিলয় মায়ের কোলের মধ্যে চুপটি মেরে শুয়ে থাকে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নিদ্রা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। নিদ্রা একসময় নিজেকে সামলে নিলয়কে বলে, নিলয়, হুম, জানিস তো এই পৃথিবীতে টাকা ছাড়া বেশি শক্তিশালী আর কিছুই নেই। এখানে টাকাই সব। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার কিছুই নেই। আমি এতদিন ভাবতাম টাকা ছাড়া ভালো মতো বাঁচা যায় না, কিন্তু এখন দেখছি টাকা ছাড়া ভালো মতো মরাও যায় না। নিলয় টলমলে চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমি সারা জীবন থাকবো না তোর পাশে, একদিন মরতেই হবে। আমি মরার পর তুই কিভাবে বাঁচবি আমি জানি না, কিভাবে সব কিছু করবি তাও জানি না, কিন্তু তুই আমাকে কথা দে, তুই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হবি, সবচেয়ে বেশি সম্পদশালী হবি। সবাই তোকে এক নামে চিনবে। তোর মূল লক্ষ্যই হবে সবচেয়ে বেশি শক্তিশালী হওয়া, যেন তোকে সবাই এক নামে চিনে ফেলে। কথা দে আমায়। নিদ্রা তার হাতটা সামনে বাড়িয়ে দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় তার কাঁপা কাঁপা হাতটা মায়ের হাতে রেখে বলে, কথা দিলাম মা, আমি সবচেয়ে শক্তিশালী ধনী ব্যক্তি হব, যেন সবাই আমাকে এক নামে চেনে। রাত গভীর হতে শুরু করেছে। নিলয় মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ সে অনুভব করে তার মায়ের শরীর অস্বাভাবিকভাবে ঝাঁকুনি দিচ্ছে। নিলয়ের ঘুম উবে যায়। সে তড়িঘড়ি করে জেগে ওঠে। নিদ্রার শরীর জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছে, চোখ বড় বড় হয়ে গেছে, উল্টে যাচ্ছে, শ্বাস নিচ্ছে দ্রুত গতিতে। নিলয় ভয় পেয়ে যায়। মা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? ঠিক কি হয়েছে তোমার? আমাকে বলো মা, কথা বলো। কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার?
নিলয় নিদ্রাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। সে ব্যস্ত হয়ে উঠেছে, নিদ্রার মাথা নিজের হাঁটুতে নিয়েছে। নিদ্রা কোনো কথা বলতে পারছে না, শুধু উল্টানো বড় বড় চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। মুখ থেকে অস্ফুট আওয়াজ বের হচ্ছে, গোঙানির শব্দ আসছে। তোমার খুব কষ্ট হচ্ছে, আমি এখনই ডাক্তারকে ডাকছি। নিলয় উঠে দাঁড়ায়, দৌড়ে চলে যায় বাইরে। হাসপাতালে ডাক্তার নেই, শুধু নার্স আছে। নার্স দৌড়ে নিলয়ের সঙ্গে আসে, তবে তারা আসতে দেরি করে ফেলেছে। আস্তে আস্তেই নিদ্রা ইহক লোকের মায়া ত্যাগ করেছে। তার নিথর দেহটা মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। নার্স দ্রুত নিদ্রার কাছে যায়, পালস চেক করে দেখে, তারপর থমকে যায়। নিলয়ের দিকে করুণার চোখে তাকায়। সে এখন কিভাবে এই ছোট্ট বাচ্চাটাকে সত্যি কথাটা বলতে। কি হয়েছে আমার মায়ের? আমার মায়ের একটু আগেই অনেক অসুস্থ হয়ে গেছিল, এখন আর নড়াচড়া করছে না কেন? আমার মাকে ঘুমিয়ে পড়েছে? নার্স কণ্ঠ খাদে নামিয়ে বলে। তোমার মা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে। কথাটা বলতে নার্স অনুভব করলো তার হৃদয়ের মধ্যে কেমন অস্থির হয়ে উঠেছে। এখন বাচ্চাটা নিশ্চয়ই ভেঙে পড়বে। বাচ্চাটার মধ্যে সে তার সন্তানকে খুঁজে পাচ্ছে, কিন্তু কিভাবে সান্ত্বনা দেবে তাকে? নার্সের বলা কথা নিলয়ের বুঝতে অসুবিধা হয় না। হঠাৎ সে থমকে যায়। তার পৃথিবী যেন আজ চিরকালের মতো অন্ধকার হয়ে গেল। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মায়ের নিথর দেহের কাছে, চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্নার শব্দে সেখানে মুহূর্তের মানুষ জড়ো হয়ে যায়। সবাই উৎসুক হয়ে দেখছে নিলয়কে। নিলয়ের যেন আজ কান্নার বাঁধ ভেঙে গেছে। সে কিছুতেই মানতে পারছে না তার মা আর নেই। তার মা তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। সময় বাড়তে থাকে। আস্তে আস্তে সকালের সূর্যটা মাথার উপর উঠে এসেছে। নিদ্রাকে তার বাড়িতে আনা হয়েছে। গোসল শেষ, খাটিয়ায় মৃতদেহ রাখা হয়েছে। নিলয় খাটিয়ার পাশেই বসে আছে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ বাড়ি ভর্তি মানুষ, অথচ তার মা বেঁচে থাকতে এই বাড়িতে কোনো তৃতীয় জনের পা পড়েনি। কত কষ্ট তারা করেছে, কখনো কেউ উকি দিয়েও দেখেনি। অবশেষে উল্লেখিত সময় ঘনিয়ে আসে। নিদ্রাকে চারজন কাঁধে তুলে নেয়। নিলয় ছোট্ট, সে পারবে না। নিদ্রাকে এই গ্রামের কবরস্থানেই মাটি দেওয়া হবে। সবাই খাটিয়া কাঁধে নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যেতে থাকে। নিলয় এখন আর কাঁদছে না, কেন যেন হঠাৎ পাথরের মতো শক্ত হয়ে গেছে। তার আর কান্না আসছে না, তবে বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা অনুভব করছে। আস্তে আস্তে দাফনের কাজ শেষ হয়, সবাই সবার মতো চলে যায়। নিলয় কবরস্থানের সামনেই দাঁড়িয়ে থাকে। সে এখন কবরস্থানে একাই রয়েছে। মায়ের কবরের সামনাসামনি কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তার চোখজোড়া ভিজে আসে, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তারপর মায়ের কবরের দিকে তাকিয়ে বলে, মা, তোমাকে তো আমার সঙ্গে রাখতে পারলাম না, তবে বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি হেরে গেছি, আমি টাকার কাছে। আমি তোমার এক ব্যর্থ ছেলে। তোমাকে তো রাখতে পারলামই না, তবে তোমার দেওয়া শেষ কথা আমি ঠিক রাখবো। আমি তোমার দেওয়া কথা মতোই নিজেকে গড়ে তুলবো, এমন ভাবে নিজেকে গড়ে তুলবো যেন এক নামে সবাই আমাকে চেনে, যেন নাম শোনা মাত্রই থরথর করে কেঁপে ওঠে। এমন ভাবে গড়ে উঠবো যেন শত্রুদের বুকের কম্পন সৃষ্টিতে যেন আমার নামটাই যথেষ্ট হয়। শুধু ক্ষমতাশালী নয়, আমি সম্পদশালীও হব। সবচেয়ে বেশি সম্পদ হবে আমার। সবাইকে আমার সামনে মাথা নত করতে হবে। যে টাকার জন্য আমি আমি আজ তোমাকে হারালাম, একদিন সেই টাকার উপর আমি ঘুমিয়ে থাকবো। তুমি দেখে নিও, আমি একদিন তোমার কথা ঠিক পূরণ করব। শুধু আমার জন্য একটু দোয়া করো। নিলয় তার দুই চোখের পানি মুছে নেয়, তারপর ঘুরে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসে। ভেতরে ঢুকে ছোট্ট একটা ঝুলির মতো ব্যাগ নেয়। ব্যাগের মধ্যে তার কিছু জামা কাপড় নিয়ে নেয়। হাতে অবশিষ্ট সেই 800 টাকা আছে, সেটাই ব্যাগে রাখে। ব্যাগটা কাঁধে তুলে বেরিয়ে আসে ঘর থেকে। একবার পেছনে ফিরে দেখে নেয় তার শৈশব, দেখে নেয় তার এতদিনের কাটানো স্মৃতি বিজড়িত বাড়িটা। তারপর সামনে ফিরে হাঁটতে থাকে, আর পেছনে ঘুরে তাকায় না। একেবারের জন্য পেছনে তাকায় না। নিলয় স্টেশনে পৌঁছায়। সে জানে এখান থেকে তার স্বপ্ন
কখনো পূরণ হবে না। স্বপ্ন পূরণ করতে হলে তাকে প্রথমে জায়গা পরিবর্তন করতে হবে। নিলয়ের পরিবর্তন উদ্দেশ্য গ্রাম ছেড়ে শহরে যাওয়া। কোন শহরে যাবে তাও জানে না, তবে সে শহরে যাবে এটাই জানে। কিছুক্ষণ বাদে স্টেশনে একটা ট্রেন এসে দাঁড়ায়। যাত্রীদের ঢল নামে স্টেশনে। সবাই হুলস্থুলু পরিস্থিতি তৈরি করে। একদল যাত্রী ভেতর থেকে নেমে আসে, আরেক দল ওঠার জন্য উৎসুচক হয়ে দাঁড়িয়ে আছে। যাত্রীর নামা হয়ে গেলে হুড়পাড় করে উঠে পড়ে আরও যাত্রী। আস্তে আস্তে স্টেশন ফাঁকা হয়ে আসছে। ট্রেনের হুইসেল বেজে ওঠে। ট্রেন চলতে শুরু করে। এমন সময় নিলয় উঠে দাঁড়ায়, দৌড়ে ট্রেনে ওঠে। ট্রেনের মধ্যে তেমন ভিড় নেই, সবাই সিটে বসে আছে। নিলয় গিয়ে দরজার কাছে বসে পড়ে। ট্রেন চলতে শুরু করে। ঝড়ের বেগে ট্রেন চলছে। কানে বাজছে ট্রেনের ঝকঝক আওয়াজ, সঙ্গে তীব্র বাতাসের শঙ্খধ্বনি। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর জানালার কাছে যায়। চোখ জোড়া জানালার বাইরে নিবদ্ধ করে নিলয় জানালার বাইরে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ট্রেন দ্রুত গতিতে চলছে। গ্রামের চেনা গাছপালা, ক্ষেত খামার, মেঠো পথ সব কিছু পেছনে পড়ে যেতে থাকে। সব কিছু ফেলে নিলয় এগিয়ে চলছে সামনের দিকে। হঠাৎ নিলয়ের মনে এক অদ্ভুত শূন্যতার ভর করে। হঠাৎ মনে হয় সে সব কিছু হারিয়ে ফেলছে। তার কাছে এখন মা নেই, বাড়ি নেই, ঠিকানা নেই। আছে শুধু কিছু লক্ষ্য, কিছু প্রতিজ্ঞা। হঠাৎ এক ঝাপটা হাওয়ায় তার চোখ ভিজে ওঠে। জানালার কাছে মাথা হেলিয়ে দেয়। নিলয় আপন মনে বলে ওঠে, এই ট্রেন আমাকে কোথায় নিয়ে যাবে জানি না, কিন্তু আমি জানি আমি আর আগের মতো নই। সবকিছু ছাড়তে এখন আমি প্রস্তুত। আমার কিচ্ছু চাই না। যতটুকু চেয়েছিলাম শেষ পর্যন্ত তা হারিয়ে ফেলেছি। এখন আমার একটাই লক্ষ্য, যেভাবেই হোক মায়ের দেওয়া শেষ কথা আমাকে রক্ষা করতেই হবে। নিজেকে গড়ে তুলতে হবে নতুন রূপে। নিলয় কাছে মাথা ঠেকিয়ে জীবনে পাওয়া না পাওয়ার হিসাবগুলো করতে থাকে। এর অল্প বয়সে কত কিছুই সে হারিয়ে ফেলল। জন্মের আগেই বাবাকে হারিয়েছে। আসলে বাবা জিনিসটা কেমন তা সে বুঝতে পারল না। জীবনের সুখ আনন্দ সেটা তো কবেই হারিয়েছে। ছোট থেকেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয়েছে, যদিও শেষ ভরসা হিসেবে তার পাশে তার মা ছিল। দিন শেষে সে দাবি করতে পারত, আমি সব কিছু হারাইনি, এখনো আমার মা আছে আমার পাশে। সেটাও হয়ে উঠল না। সে তার মাকেও হারিয়ে ফেলল। এর চেয়ে দুর্ভাগ্য জীবনে আর কার হতে পারে? দুপুরের কড়া রোদ স্টেশনের বাইরে তীর্যকভাবে প্রতিফলন হচ্ছে। তীব্র বাতাস শঁ শঁ করে ভেতরে ঢুকছে। সামনাসামনি ট্রেনে দুইটা দরজা। বাম সাইডের দরজাটা আগে থেকে লাগানো। নিলয় দরজার সঙ্গে হেলান দিয়ে বসে। হঠাৎ চোখ জোড়া ভারী অনুভব করছে। চোখে ঘুম ভর করছে। নিলয় আর নিজেকে সামলাতে পারে না। ঘুমের রাজ্যে পাড়ি দেয়। নতুন এক রাত, নতুন এক শহর। দীর্ঘ যাত্রার পর শেষ রাতের দিকে ট্রেন মুম্বাই শহরে ঢোকে। এটাই আপাতত শেষ স্টেশন। এখানে ছেড়ে এই ট্রেন আর কোথাও যাবে না। আবার সকাল হলে নতুনভাবে চলতে শুরু করবে। বহু গাড়ির হর্ন, মানুষের চিৎকার, হকারদের ডাক। নিলয় যেন শব্দের জগতে প্রবেশ করেছে। তার কানে শব্দগুলো তীব্রভাবে বাড়ি খায়। আচমকা ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে উঠে পড়ে। তখন ঘুমিয়ে পড়েছে, এখন জেগে উঠেছে। সে কৌতূহলী দৃষ্টিতে চারিদিকে তাকায়। ট্রেন থেমে আছে। যাত্রীরা নেমে গেছে। দুই একজন থাকলেও ধীরে সুস্থে নামছে। নিলয় আস্তে আস্তে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ট্রেনের দরজার কাছে। একবার উকি দিয়ে বাইরে দেখে। তার দুই চোখ যেখানেই যায় মানুষ আর মানুষ। কেউ ব্যস্ত, কেউ অচেনা। সবাই ভিড় ঠেলে এগিয়ে চলছে। মানুষের ভিড় আস্তে আস্তে এগিয়ে চলেছে স্টেশন পেরিয়ে। নিলয় কিছুটা হকচকিয়ে যায়। চারিদিকে তাকিয়ে দেখে এইটা কোন জায়গা। তারপর চোখ যায় একটা সাইনবোর্ডের দিকে। সে কাজের পাশাপাশি পড়াশুনো করত, তাই ইংলিশ বাংলা সব কিছুই উচ্চারণ করতে পারে। সাইনবোর্ডের লেখাগুলো পড়ার চেষ্টা করে। স্টেশনের বড় বড় সাইনবোর্ডে লেখা, ওয়েলকাম টু মুম্বাই, দ্য সিটি অফ ড্রিমস। নিলয় লেখাটা আর বিড়বিড় করে পড়ে। তারপর একটু থমকে দাঁড়ায়। হঠাৎ মায়ের কবরের সামনে দেওয়া প্রতিজ্ঞাটা মনে পড়ে যায়। চোখে এক আশ্চর্য রকমের দৃঢ়তা এসে বসে। সে ব্যাগের ফিতে শক্ত করে ধরে, মাথা নিচু করে স্টেশনে নেমে পড়ে। হাঁটতে থাকে স্টেশনের মধ্যে। তাকে একদিন তার মা বলেছিল, মুম্বাই শহর অনেক বড়, এখানে সবাই ধনী,
সবার অনেক অনেক টাকা পয়সা। কথাগুলো নিলয়ের স্পষ্ট মনে আছে। সে স্বপ্ন পূরণের জন্য এই শহরটাই বেছে নেয়। স্টেশন পেরিয়ে রাস্তায় নেমে আসে। সামনে অজানা জীবন, অচেনা শহর, তবুও সে জানে এটাই তার স্বপ্নের প্রথম ধাপ। নিলয় রেল স্টেশন থেকে বেরিয়ে আসে। হঠাৎই বিরাট সব বিল্ডিং, উঁচু ফ্লাইওভার, ব্যস্ত রাস্তা তার চোখে পড়ে। এখন রাতের শেষ প্রহর, তবুও বিন্দুমাত্র মানুষের আনাগোনা কমছে না। স্টেশন রোড ধরে অহরহ মানুষ। নিলয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে স্যুট পরা লোক, বাবা মায়ের সঙ্গে ছোট্ট ছোট্ট শিশু, রিক্সা চালক, বড় বড় মাইক্রো সহ বিভিন্ন গাড়ি। সবাই সবার মতো চলছে, কেউ কারোর দিকে একবারও ঘুরে তাকাচ্ছে না, শুধু নিজ নিজ কাজে মগ্ন। সবাই ব্যস্ত নিজেদের নিয়ে। এদের মধ্যে কারোর কারোর চোখে ক্লান্তি, কারোর চোখে স্বপ্ন পূরণের আগুন। নিলয়ের বুঝতে অসুবিধা হয় না, এখানে সবাই কিছু না কিছু পেতে চায়, কেউ হারাতে চায় না। এটা শুধু শহর না, এটা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে কেউ পায়, কেউ হারিয়ে মরে। নিলয় স্টেশনের আশেপাশে আছে। এই অচেনা শহরে কোথায় যাবে ভেবে পাচ্ছে না। কিভাবে হবে তার পথ চলা, কিভাবে হবে শুরুটা, সব কিছুই তার অজানা। নিলয় পর খেয়াল করে তার কাছে থাকা 800 টাকা খুব তাড়াতাড়ি শেষ হতে বসেছে। খিদের চোটে সে জল কিনেছে, সামান্য খাবার খেয়েছে। ইতিমধ্যে একবার ঠকেও গেছে। একজন 300 টাকা নিয়ে কাজ দিতে চেয়েছিল, তবে সাহায্যের নাম করে টাকা পাওয়ার পরপরই পালিয়ে গেছে। নিলয় ধীরে ধীরে বুঝতে পারে এই শহরে সহজে কেউ কাউকে কিছু দেয় না। সে প্রতারণার শিকার হয়েছে। এখানে সবই চড়া দামে বিক্রি হয়, এমনকি মানুষের দয়া সহানুভূতিও। কেউ ফ্রি এই শহরে দয়াও দেবে না, তাই যা করার তাকেই করতে হবে। রাত প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরেই দিনের আলো ফুটে উঠবে। নিলয় এখনো কোনো আশ্রয় পায়নি। স্টেশনের পাশে একটা পুরনো বেঞ্চে বসে আছে। এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে ট্রেন, অন্য পাশে রাস্তায় হর্নের শব্দ। একটা ভিখারি তার পাশে বসেছে। লোকটি ভিখারি নাকি তাও সে জানে না। নিলয় একটু তার দিকে তাকায়, মনে হয় এই শহরে তার চেয়েও দুর্ভাগ্য কেউ আছে। হঠাৎ পাশের লোকটি নিলয়ের সামনে চলে আসে, হাতে একটা ছুরি। নিলয় চমকে ওঠে। লোকটি তার কাছে এগিয়ে এসে বলে, তোর কাছে কি আছে তাড়াতাড়ি বের কর, নয়তো আমি তোকে খুন করে ফেলবো। নিলয় ভয়ে কেঁপে ওঠে। কাঁদো কাঁদো অবস্থা তার। নিলয়ের কাছে অবশিষ্ট আর 280 টাকা আছে, সেটাই এগিয়ে দেয়, বলে, আমায় মারবেন না দয়া করে, আমার কাছে এর চেয়ে বেশি আর টাকা নেই, এই কটা টাকাই আছে। সত্যি বলছিস এই টাকাগুলোই আছে? হ্যাঁ, আমি সত্যি বলছি, এগুলোই আছে আমার কাছে, এবারে আর কিছু নেই। তোর বাড়ি কোথায়? অনেক দূরে। এখানে কেন এসেছিস? মায়ের স্বপ্ন পূরণের জন্য। কি তোর মায়ের স্বপ্ন? সবচেয়ে বেশি শক্তিশালী ও সম্পদশালী হওয়া। লোকটি নিলয়ের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে, তারপর হাসি থামিয়ে বলে, এই ভীতু মন নিয়ে তুই সর্বোচ্চ বেশি শক্তিশালী হবি কেমন করে? এই শহরে ভীতু অসহায়দের জায়গা নেই। এখানে নিজেকে নিজের শক্তি দিয়ে বড় হতে হয়, অন্যের দয়া নিয়ে নয়। বড় হতে হলে প্রথমে নিজের ভেতরে শক্তি রাখতে হবে। বিশ্বাস না হলে নিজে চোখেই দেখি নে। লোকটি কথা শেষ করে রাস্তায় একটা গামছা পেতে বসে, ফকির সেজে। নিলয় তার দিকে নির্বাক চাহনিতে তাকিয়ে আছে, কিছু তার মাথায় আসছে না। লোকটি বসে থাকতে থাকতে সেখান দিয়ে একজন স্যুট প্যান্ট পরা মানুষ যেতে থাকে। লোকটি তাকে বলে, সাহেব, আমাকে কিছু দান করুন, আমি কয়েকদিন ধরে কিচ্ছু খাই না। মানুষটি তাচ্ছিল্য করে শক্ত কণ্ঠে বলে, তুই না খেলে আমি কি করব? যত সব ফালতু লোক। মানুষটি এগিয়ে যেতেই নিলয়ের ফকির বেশি লোকটা উঠে দাঁড়ায়। হাতে চাকু দিয়ে পথ চলতি মানুষকে চেপে ধরে, ভয় দেখিয়ে বলে, এখনই যা আছে বের কর, নয়তো একদম ভুঁড়ি কেটে ফেলবো। মানুষ ভয়ে কেঁপে ওঠে, পকেট থেকে মানিব্যাগ বের করে দিয়ে দেয়, তারপর ছেড়ে দিতেই দৌড়ে পালিয়ে যায়। লোকটি আবার নিলয়ের সামনে আসে, মানিব্যাগটা নিলয়কে ধরিয়ে দিয়ে বলে, দেখলি তো এখানে শক্তিদের পাওয়ার কত। বড় হতে হলে তোকে প্রথমে সাহসী হতে হবে, তারপর শক্তিশালী হয়ে উঠবি। লোকটি হাসতে হাসতে আবারও সেখান থেকে চলে যায়। নিলয় সবকিছু দেখে হতভম্ব হয়ে যায়। সত্যি এখানে ভিখারির থেকে সাহসীর কদর বেশি। নিলয় মানিব্যাগ খুলে দেখে তার মধ্যে বেশ কিছু টাকা রয়েছে।
নিলয়ের মনের মধ্যে একটা অদৃশ্য শক্তি ভর করে, জেদ তৈরি হয়। প্রথমে তাকে একটা কাজের খোঁজ করতে হবে। সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় আগামীকাল ভোরে কাজ খুঁজতে বের হবে। যে কোনো কাজ, রেস্টুরেন্ট, দোকান, বস্তি, হোটেল, কিছু একটা তাকে শুরু করতে হবে। শুরু করলেই জয় হবে। সে আবার ব্যাগটাকে জড়িয়ে ধরে, ঠোঁট কামড়ে ধরে, চোখ বন্ধ করে।